বুম, বোম ফেটে গেছে, তাই তো? ক্লাসে বোম ফেটেছে, ওই বোম না, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের ওয়েলকাম আজকের নিউ এপিসোডে। যে এপিসোডটা আমরা গতকাল থেকে শুরু করেছি, আমি তোমাদের বলেছি যে আগামী 3 মাসের মধ্যে 1000 কোশ্চেনের সিরিজ করাবো। তবে এই 1000-এর মাধ্যমে তোমরা গতকালকেই দেখেই হয়তো বুঝে গেছো যে কি লেভেলের কোশ্চেন হতে চলেছে, কি লেভেলের তোমাদের প্রিপারেশন হতে চলেছে। তোমাদের একটাই রিকোয়েস্ট করব, বারবার করে কি কথা বলছি, ম্যাক্সিমাম 35 থেকে 36টা ক্লাস হবে, প্রতি উইকে 3টে করে ক্লাস করে আমি 3 মাসের পুরো স্ট্র্যাটেজি রেডি করিয়েছি। এই 3 মাসের মধ্যে তোমার পুরো 100% মানে 1000টা কোশ্চেনের যেটা সিরিজ আছে, যেটা জিকে ক্যাপসুল আমি শুরু করেছি, এটাতে প্রতিদিন তোমার মিনিমাম 20 থেকে 25টা বা 30টা করে কোশ্চেন নিয়ে আসবো। কোন কোশ্চেনগুলো? ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ডাব্লিউবিসিএস, পুলিশ, কেপি হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হোক, এই 5 থেকে 6টা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসছে প্রত্যেকটা টপিকের উপরে আমি এখানে কোশ্চেন নিয়ে আসছি। আর যে এক্সপ্লেনেশন গুলো দিচ্ছি সেগুলো কিন্তু এই 5-6টা পরীক্ষার মধ্যে বা সেন্ট্রাল লেভেলের কোনো না কোনো পরীক্ষাতে কোশ্চেন গুলো এসছে। যেমন আজকে কোশ্চেন এসি এমটিএস এর উপরে 2-3টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো এই যে 6-7টা পরীক্ষার উপরে যে কোশ্চেন গুলো হবে, আমি খুব ভালো করে মনোযোগ সহকারে কথাটা শুনে নাও। এই জিকে ক্যাপসুলে তোমাকে এমন ভাবে আমি ক্যাপসুল খাওয়াবো, শেষ সময়ে ধরে না, এখন অব্দি হয়তো কারো অনেক ভালো প্রিপারেশন হয়ে আছে বা কারো কিছুই হয়নি, আমি দুটোকেই মাথায় রেখে কিন্তু ক্লাস করাতে এসছি, ঠিক আছে? তো তোমাদের এখানে এই যে কোশ্চেন আমি রেডি করাবো, প্রথমে একদম কথাগুলো ভালো করে শুনে নাও। এই যে কোশ্চেনগুলো করাবো, এখানে প্রতিটা সাবজেক্টের, প্রতিটা চ্যাপ্টারের, প্রতিটা টপিক রেডি হবে। দ্যাট মিনস এক্সাম্পলের মাধ্যমে আমি যদি তোমাদের বলি, যেমন আমি যদি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোনো কোশ্চেন আছে, আইএনএম থেকে কোনো কোশ্চেন, যেমন আমি গান্ধীজির ব্যাপারে বললাম, তো হিস্ট্রিতে, পুরো হিস্ট্রিতে মোটামুটি 30টার মতো চ্যাপ্টার আছে, ঠিক আছে? জিওগ্রাফিতে 20 থেকে 25টা আছে, তারপরে হচ্ছে সংবিধানে 20 থেকে 20টার মতো আছে, তারপরে সায়েন্সে, সব সায়েন্স মিলিয়ে মোটামুটি তোমার 70টাতে 80টা চ্যাপ্টার আছে। তো এইভাবে করে যত চ্যাপ্টার আছে, 110, 120-র মতো চ্যাপ্টার, যেখানে যে যে টপিক আছে, যেমন আমি বলছি হিস্ট্রির মহাত্মা গান্ধীর ব্যাপারে বলছি, তো হিস্ট্রির মহাত্মা গান্ধী নিয়ে যা যা প্রিভিয়াস ইয়ারে এসছে বা আসার চান্স আছে, মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আলোচনা করব। আমি যদি গঙ্গা বলি, তো গঙ্গার যা যা এসছে বা আসার চান্স আছে সেগুলো বলবো। আমি যদি সায়েন্সের ক্ষেত্রে যাই, আমি যদি হার্টের কোনো কোশ্চেন বলি, হার্ট রিলেটেড যা যা আছে সামনে রেখে দেব, কোনো কোশ্চেন বাদ যাবে না। শুধু একটাই কথা বলবো, এই সিরিজটাকে কন্টিনিউ তোমরা করবে অবশ্যই, একদম শেষ অবধি ক্লাসটা করো, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো, আর অবশ্যই খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে? কারণ যখন আমি ক্লাস করাবো, এখানে সুন্দর করে ভালো করে জিনিসটা বুঝে নাও, লেখার দরকার নেই। এই পুরো ক্লাস, গতকালকের ক্লাস আর আজকের ক্লাসের উপরে একদম পিডিএফ নোটস আমি তোমাদের আর 2 দিন পর গ্রুপে প্রোভাইড করে দিব, ঠিক আছে? 2 দিন কাজ চলছে, 2 দিন পর আমি যেদিন যেটা ক্লাস হবে সেটার পিডিএফ প্রোভাইড করে দিব। দেখো, সপ্তাহে 7 দিন ক্লাস হয়, তার মধ্যে 4 দিন আমি নেব, বৃহস্পতি, শুক্র, শনি আর রবি। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন হবে এই এমসিকিউ সিরিজটা, আর রবিবার যেটা ক্লাস হবে স্ট্যাটিক জিকে। কারণ জানো, ক্লার্কশিপ দাও, পুলিশ দাও, মিসলেনিয়াস দাও, এগুলোতে স্ট্যাটিক জিকের একটা বিশাল ইম্পর্টেন্স আছে। সবাই স্ট্যাটিক জিকে নিয়ে সবার খুব মাথা ব্যথা, সবার খুব টেনশন হয়, কিভাবে মুখস্থ করব, মনে থাকে না, ঠিক আছে? তো সেই মনে রাখার কৌশল নিয়ে আগামীকাল আমি ক্লাস নিয়ে আসি স্ট্যাটিক জিকের। 55 থেকে 60টা টপিক হয়, যেটা আমি ম্যাক্সিমাম 3 মাস বা 3.5 মাস স্ট্যাটিকের জিকের ক্ষেত্রে লাগতেও পারে, 4 মাসও লাগতে পারে। তো স্ট্যাটিক জিকে আমি পুরো কমপ্লিট করিয়ে দিব ট্রিকের মাধ্যমে বা ছবির মাধ্যমে। এখানে তোমাকে এখানে রেডি করাবো, বাড়ির জন্য কোনো গল্প নেই, এখানে রেডি করিয়ে এখানে পাঠাবো, এখানে মুখস্থ হয়ে যাবে। জাস্ট পুরো দিন মানের মধ্যে এই 1-1.5 ঘন্টা আমার সাথে থাকো, আর কিছু না। হয়তো কোনোদিন ক্লাস বেশিও হতে পারে, তবে একটা কথা বলে দিই যে এই সপ্তাহে আমার ক্লাসগুলো রেকর্ড আসবে, ঠিক আছে? তারপরে আমি আবার লাইভে আসবো, অসুবিধা নেই, লাইভ ক্লাস আবার শুরু করে দেবো, কারণ এই সপ্তাহে আমার একটু ব্যস্ততার মধ্যে আছি বলে আমি রেকর্ড নিয়ে আসছি। তবে একটা কথা খুব ভালো করে শুনবে, রেকর্ড বা লাইভ কোনো ফ্যাক্টর না, ক্লাস তোমাদের মিস হবে না যদি আমি কোনোদিন লাইভ আসতে না পারি। কারণ দেখো, আমার বিভিন্ন কাজ আছে, তোমরা জানো আমি টপার্স গ্রুপেও ক্লাস করাই, ঠিক আছে? অফলাইন বেচ আছে বেলগড়িয়াতে, সেখানে ক্লাস করাই, মালদা যেতে হয়। তো এইগুলো বিভিন্ন কারণের জন্য যদি আমি লাইভ ক্লাস নাও নিয়ে আসতে পারি, আমি রেকর্ড নিয়ে আসবো।
তোমাদের 35 থেকে 36টা ক্লাসে পুরো জিএস এর পুরো অ্যানালাইসিস করে জিএস এর ব্যাপারে পুরো টেনশন ফ্রি করে দিব। ঠিক আছে, এবার অনেকে আমাকে মেসেজ করেছো যে স্যার কনসেপ্ট ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো নিয়ে আসলে বেশি ভালো হয়। অবশ্যই আমি বারবার একটা কথা বলছি, যখন 2.5-3 মাস এটা অনেকটা এগিয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে বা পরীক্ষার 15-20 দিন বা 1 মাস আগে আমি 3-4 ঘন্টা করে ম্যারাথন নিয়ে আসবো হিস্ট্রির উপরে, জিওগ্রাফির উপরে, পলিটির উপরে, ইকোনমির উপরে আর সায়েন্সের উপরে। অবশ্যই এই ক্লাস চলাকালীনও মাঝে মধ্যে আমি সপ্তাহে একটা করে ওরকম ম্যারাথন ক্লাস নিয়ে আসবো, যেটা কোনো টপিকের উপরে নিয়ে আসবো। বাস, আর কিছু ভাবতেই হবে না। এই 4 দিন আমার সাথে থাকো, বাকি 3 দিন তোমাকে সময় দিচ্ছি সেই জিনিসটাকে গিলে খেয়ে নেওয়ার জন্য। অবশ্যই কিন্তু 3 দিনও মিস করতে হবে না, কারণ বাকি 3 দিন ইংলিশের ক্লাস আছে। ইংলিশটা দেখো, আমি ইংলিশ ম্যাথ নিয়ে এখানে আমি নিয়ে আসছি না। ইংলিশ ম্যাথ, ইংলিশের জন্য আর কে স্যার আছেন, ম্যাথেরও ক্লাস শুরু হবে। ইংলিশ আর কে স্যার, তোমরা জানো ক্লার্কশিপের জন্য বা মিসলেনিয়াস ডেসক্রিপটিভের জন্য বা পুলিশের জন্য ইংলিশ কতটা ইম্পর্টেন্ট, খেলাটা ওখানেই হবে। জিকেও কম বেশি সবাই পারবে, কিন্তু খেলাটা ইংলিশে হয়ে যাবে। তো সেই জন্য ইংলিশের ক্লাস নিয়ে আসবে, সেটা অবশ্যই স্যার 100 ঘন্টা ক্লাস করাবে, বেশিক্ষণ ধরে পড়াবেন না, তার মধ্যে থেকে তোমাদের রেডি হয়ে যাবে। ঠিক আছে, চলো ওয়েলকাম দে তালি দিয়ে আজকের সেশনে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকের সেশনে আমরা শুরু করছি। তোমরা কি করবে, শুধু ভিডিও পোস্ট করে অ্যান্সারটা বলবে, তারপরে এক্সপ্লেনেশনটা ভালো করে শুনবে, এখানেই রেডি হবে, এটা খান স্যারের ওয়াদা আছে। চলো, তো জিকে ক্যাপসুলে তোমাদের স্বাগতম। যেটা বলেছি, রিভলিউশন বেচ একটা স্টেপ শুরু হয়েছে। এবার আজকের সেশনের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে, যেটা WBCS 2016-তে এই কোশ্চেনটা এসেছিল। আজকে WBCS থেকে শুরু করে ক্লাস 3, মিসলেনিয়াস আর ফুড এসআই, তার সাথে সাথে MTS সব পরীক্ষারই আমি কিছু কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, চলো, তো আজকের সেশনে প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে, তোমরা অ্যান্সার করো। আশা করি তোমরা অ্যান্সার করতে পেরে গেছো। ঠিক আছে, খুব ইজি কোশ্চেন, কিন্তু পঞ্চবার্ষিকী এই যে আমি বলছি, এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে হলিডে প্ল্যান কেন হলো, এটা তো জানতেই হবে রে ভাই, মুখস্থ করলে তো হবে না। টিএস খান স্যারের স্টুডেন্ট মুখস্থ করে না, সেটা পুরো মাইন্ডে পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আমি জিনিসগুলো লিখিয়ে দিলাম, তুমি নোট করলে তারপরে পড়লে না, সেটা মানে পড়ার কোনো দরকারই নেই, এখানেই পড়া রেডি হবে। আমি যা বোঝাবো সেটা ভালো করে 1-1.5 ঘন্টা আমার সাথে থাকো। ঠিক আছে, তো পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে যে কনসেপ্টটা আছে, দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি পুরোটা বোঝাতে যাই আমি মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যেটুকু মিনিমাম জানতেই হবে, আর যেখান থেকে কোশ্চেন এসছে বা আসার চান্স আছে সেইটুকু তো ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে। তো সেই জন্য আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা যদি বলি, তোমরা জানো পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিনিসটা কি। প্রথমে এই জিনিসটা বুঝতে হবে, 1947 সালে দেশ স্বাধীন হয়। 1947 সালে দেশ স্বাধীন হয়, যদিও কঙ্গনা রানাওয়াতের মতে মানে ভারত স্বাধীন হয় 2014 পরে। ঠিক আছে, তারপরে উনার মতে 1947 সালে, যাই হোক ওগুলোতে যাচ্ছি না, ডিবেটের বিষয়। তো 1947 সালে দেশ স্বাধীন হয়, তখন দেশের ইকোনমিক কন্ডিশন খুব খারাপ ছিল। দেখো ভালো করে শোনো, হলিডে প্ল্যান কেন আসলো বা হলিডে প্ল্যানের অ্যাম্বিশন কি ছিল, আর সেখান থেকে সাকসেস কিভাবে প্রবলেমটা সলভ করা হয়েছিল সেটা বোঝা খুব জরুরি। ঠিক আছে, 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন দেশের কাছে সবচেয়ে বড় সমস্যা ছিল কি, যে কিভাবে ইকোনমিক কন্ডিশন, দেশের ইকোনমিক কন্ডিশন ঠিক করি। আরে বাবু, ইকোনমিক কন্ডিশন ঠিক করা তো দূরের গল্প, তখন এত বাজে সিচুয়েশন ছিল ভারতবর্ষের মধ্যে যে দুবেলা মানুষের কাছে খাওয়ার জোগান ছিল না। কারণ দেশের মধ্যে তো তখন সবেমাত্র ব্রিটিশ ভারত ছেড়ে গেছে, তো ভারতবর্ষের ভারতীয়দের কাছে দুবেলা খাওয়ার জোগান ছিল না, যে কি খাবে। তো সেই জন্য প্রথম ক্যাবিনেট মিনিস্ট্রিতে যেটা মিটিং ওই ডিসিশন হলো যে আগামী দিনগুলোতে কিভাবে দেশ চলবে, কিভাবে দেশে আমরা খাদ্যর যে অভাবটা সেটা দূরীকরণ করব, কিভাবে আমরা দেশের ইকোনমিক কন্ডিশন ভালো করব, তার জন্য আমাদেরকে কি করতে হবে, পরিকল্পনা করতে হবে। প্রত্যেক 5 বছর করে আমরা পরিকল্পনা করব, 5 বছরের একটা টার্গেট থাকবে, সেটা অ্যাচিভ করব, সেটা অ্যাচিভ করার পর তারপরে আমরা নেক্সট প্ল্যানিং এর দিকে এগোবো। এইভাবে প্ল্যান করলো। সেই জন্য এই মিটিং এ ডিসিশন হলো কি, প্রথমে প্ল্যানিং যে পুরো 5 ইয়ার প্ল্যানিং চলবে, সেটার জন্য একটা কমিশন গঠন করা হবে। সেই কমিশনটা গঠন হয়েছিল খুব আসে পরীক্ষাতে 1950 সালে 15 মার্চ। 1950 সালের 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল। ঠিক আছে, দেখো আজকে খেলা আছে, তোমরা সকলে জানো ওয়ার্ল্ড কাপের ফাইনাল আছে, কিন্তু
অবশ্যই ক্লাসটা দেখো, ঠিক আছে? খেলা ওখানে হচ্ছে, খেলা একটু পরে শেষ হবে, কিন্তু তোমার জীবনে তুমি যদি এই ক্লাসটা মিস করে দাও তোমার সাথে খেলা হয়ে যাবে, ঠিক আছে? তো সেই জন্য খুব ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটাকে এনজয় করো, একদম বিন্দাস, ঠিক আছে? তো 1950 সালে 15 মার্চ প্ল্যানিং কমিশন গঠিত হলো। 15 মার্চের পর প্ল্যানিং কমিশনের প্রথম যেটা 5 ইয়ার প্ল্যানিং স্টার্ট হয়েছিল, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং স্টার্ট হয়েছিল 1951। 1951 থেকে ছিল 56, 1956 থেকে ছিল 61, আর 1961 থেকে ছিল 66। এভাবে 5 বছর পরে প্ল্যানিংটা করা হলো, ঠিক আছে? এবার এই যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, তখন কি বললাম যে দেশের কাছে সবচেয়ে বড় সমস্যা খাদ্যের অভাব দূর করা। তো প্রথমে প্ল্যানিং এই টার্গেট করা হলো যে এমন ভাবে কৃষি কার্য করতে হবে যেন এটলিস্ট ভারতীয়দের কাছে খাওয়ার অভাবটা দূর হয়ে যায়। খুব ভালো কথা। তো সেই জন্যই প্রথম 5 ইয়ার প্ল্যানিং এ কিসের উপর? কৃষির উপর গুরুত্ব দেওয়া হলো। কৃষির উপর গুরুত্ব দেওয়া হলো। 4-5 বছর ধরে কৃষি খুব ভালো করে হলো, আর দিনের শেষে কৃষিটা সাকসেসও হলো। সেই জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে জিডিপিটাও খুব ভালো হয়েছিল, ঠিক আছে? দেশের জিডিপিটাও খুব ভালো হয়েছিল, কৃষির রেজাল্টটা খুব ভালো হলো। গল্প শোনো, মুখস্থ করতে হবে না, গল্পের মাধ্যমে জিনিস রেডি হয়ে যাবে। কৃষির উপর গুরুত্ব দিল। এবার যখন কৃষির উপর গুরুত্ব দিয়ে দুবেলা খাওয়ার প্রবলেম সলভ হয়ে গেছে, খুব ভালো কথা। এবার ভারতীয়রা ভাবলো যে আমরা তো দুবেলা খাওয়ার জোগাড় করে দিয়েছি, এবার দেশের ইকোনমিক কন্ডিশন ভালো করার জন্য আমাদেরকে কি করতে হবে? সাপোজ ধরে নাও যে তুমি কোনো কাজ করছো, কোনো ইনকাম করছো, তোমার দিন আনে দিন খেয়ে কোনো রকম করে জীবন কাটছে, কিন্তু তুমি এবার চাইছো যে আমার ইনকাম একটু হয়ে যাচ্ছে, আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি নিজের ইকোনমিক কন্ডিশন ভালো করার জন্য আরো কোনো কাজ করব, আরো কোনো বিজনেস করব। ঠিক সেইভাবে ভারতীয়রাও সেই টার্গেটটা করলো। কি ভারতীয়রা টার্গেট করলো? তখন জওয়াহরলাল নেহরু ডাকলো কাকে? প্রশান্ত চন্দ্র মহালনবিশকে। আর মহালনবিশকে বললো যে কিভাবে দেশের ইকোনমিক কন্ডিশন ভালো করা যায়, তুমি আমাকে গাইড করো। প্রশান্ত চন্দ্র মহালনবিশ বলল যে ইন্ডাস্ট্রির উপর গুরুত্ব দিন, ইন্ডাস্ট্রি যদি দেশে ভালো হয় তাহলে দেশের ইকোনমিক কন্ডিশন ভালো হবে। সেই জন্য সেকেন্ড প্ল্যানকে প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেল নামেও জানা যায়। समझ में आया? সেকেন্ড প্ল্যানকেও প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেল নামে জানা যায়। তার মানে উনার কথা মতো সেকেন্ড প্ল্যানে ইন্ডাস্ট্রি বা শিল্পর উপর গুরুত্ব দেওয়া হলো। শিল্প তো গুরুত্ব দিল, কিন্তু শিল্পতে যা টাকা পয়সা ছিল শিল্পর পিছনে খরচ হয়ে গেল। এবার ভারতীয় ইন্ডাস্ট্রি তৈরি করলো, তোমরা জানোই রাউরকেল্লা, কানপুর, দুর্গাপুর, এগুলোতে কিন্তু কি হলো? খুব ভালো করে, সরি কানপুর বলছি, নাগপুর, তো এগুলোতে খুব ভালো করে ইন্ডাস্ট্রি গড়ে তুললো। খুব ভালো কথা, ইন্ডাস্ট্রিতে যা যা ছিল খরচ হয়ে গেছে। এবার ভারতীয়দের অবস্থা আবার খারাপ, ইকোনমিক কন্ডিশন খারাপ হয়ে গেছে, কারণ সম্পূর্ণ টাকা ওদের পিছনে মানে শিল্প গড়ে তুলতে লাগিয়ে দিয়েছে, আর শিল্পতে সেইভাবে সাকসেসও হয়নি। ঠিক শেষ সময় থার্ড প্ল্যানিং শুরু হয়। এই সময় চাইনা ওয়ার হয়ে যায়। চাইনা ওয়ার হয়ে যাওয়ার জন্য দেশের মধ্যে কি হয়? ক্রাইসিস শুরু হয়ে যায় দেশের মধ্যে। কারণ যে কোনো ওয়ার দেশের কোমর মেরুদণ্ড ভাঙতে সাফিসিয়েন্ট। একটা যুদ্ধ যদি লেগে যায় তো দেশের ইকোনমিক কন্ডিশন এমনিতে খারাপ হয়ে যাবে। তো কোনো রকম করে ভারত মাথা চারা দিচ্ছিল এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রির মাধ্যমে, কিন্তু চাইনা ওয়ারের জন্য এখানে কি হয়? আবার ইকোনমিক কন্ডিশন খারাপ হয়, কারণ তখন দেশের ওয়ার হয়ে গেছে, দেশে ফুড ক্রাইসিস হয়ে গেছে। তো ফুড ক্রাইসিস মানে ক্রাইসিস হলো, আর সেই ক্রাইসিসটা আবার কনভার্ট হয়ে গেল কিসে? ফুড ক্রাইসিস। এত অভাব ধরলো যে দুবেলা খাবারের জোগানও আর ছিল না। তো সমস্যাটা কোথায় হয়ে গেল আবার? দেখো, প্রথমে কৃষিতে গুরুত্ব দিতে গিয়ে কৃষি খুব ভালো রেজাল্ট হলো। সেকেন্ড বার শিল্পতে গুরুত্ব দিতে গিয়ে কৃষিকে ভুলে গেল, কৃষি আর করলোই না। তো কৃষি যখন করবে না তো কোথায় থেকে খাদ্য খাবে? তার উপরে থার্ড প্ল্যানিং আসতে না আসতে, থার্ড প্ল্যানিং এ চাইনা ওয়ার হয়ে বা এই যে শিল্পতে প্রচুর টাকা খরচ হয়ে গেছে, যার জন্য, আর তার উপরে কৃষি করেনি, যার জন্য বিশাল অভাবের মধ্যে ভারতবর্ষ পড়ে যায়। আবার ভারতবর্ষের নেতা মন্ত্রীদের মাথায় হাত রে, বাবা কি হলো, কিভাবে দেশটাকে আগাবো? আরে আগানো তো দূরের কথা, দুবেলা খাবারও তো কিভাবে জোগান করে দিব? তখন দেশীয় নেতারা কি ভাবলো যে চলো দুবেলা খাবার জোগানের জন্য, তখন এতটাই সিচুয়েশন খারাপ ছিল যে আমেরিকা থেকে জাহাজে করে PL-480 এই টাইপের বীজ গম নিয়ে আসতো, আর ভারতীয়দের খাবার কোন রকম করে ব্যবস্থা করেছিল। এতটাই সিচুয়েশন খারাপ হয়ে গেছিল। ঠিক এই সময় লাল বাহাদুর শাস্ত্রী, কিছু জওয়াহরলাল নেহরু মারা যায়, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হয়, তারপরে হয় ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হয় 1964 এর শেষে 65 এর দিকে,
তখন তিনি তার কাছে সবচেয়ে বড় সমস্যা ছিল যে কিভাবে দেশের খাদ্যের অভাবটা দূর করা যায়। এবার ইন্দিরা গান্ধী ভাবছে রে ভাই, আমার কাছে খাওয়ার জোগানের ব্যবস্থা নেই, আর আমি 5 বছরের পরিকল্পনা চালাচ্ছি, আমার দরকার কি 5 বছরের পরিকল্পনা চালাবো না, এখন আমাকে ইনস্ট্যান্ট, আমি 5 বছরের কথা ভাববো না, আমি 1 বছরের কথা ভাববো। এক বছর ধরে আমি কাজ করব, ওখান থেকে যা ইনকাম হবে ভারতীয়দের প্রবলেম সলভ করব। আবার 1 বছরের প্ল্যান হবে, আবার আমি সেটাকে বছরের শেষে অ্যাচিভ করব, আর সেটাতে দেশের ইকোনমিক কন্ডিশনটা ভালো করব বা খাওয়ার ব্যবস্থাটা ভালো করে করব। তখন তিনি ভাবলেন কি যে এই 5 বছরের প্ল্যান করব না, প্ল্যানকে ছুটি দিয়ে দাও, প্ল্যানকে বন্ধ করে দাও, প্ল্যানকে ভেঙে দাও। তখনই তিনি এসে এই প্ল্যানকে 1961 থেকে 66 এর পরে যে প্ল্যানটা যাওয়ার কথা ছিল 1966 থেকে 71 অবধি, 1966 থেকে 71 5 বছর, এই মানে তারপরে প্ল্যানটাকে তিনি ভেঙে দিলেন। ভেঙে করলেন কি 1966 টু 67, 67 টু 68 আর 68 টু 69, এই প্ল্যানটাই হলিডে প্ল্যান নামে পরিচিত। এই প্ল্যানটা হলিডে প্ল্যান নামে পরিচিত। কেন হলিডে প্ল্যান হলো বুঝতে পারলে? কেন হলিডে প্ল্যান ঘোষণা করলো? কারণ দেশের ইকোনমিক কন্ডিশন ভালো নেই, দেশে খাওয়ার ব্যবস্থা নেই, আর সেই খাওয়ারের যোগানের জন্যই প্ল্যানের ছুটি দিয়ে দিল। আর ডাকলো কাকে? স্বামীনাথন জিকে, যাকে সবুজ বিপ্লবের বলা হয়। স্বামীনাথন জি আসলো, MS স্বামীনাথন এসে কি করলো, বললো যে ইন্দিরা গান্ধী বললো MS স্বামীনাথনকে যে কি করে খাদ্যের অভাব দূর করা যায়। তখন MS স্বামীনাথন 1965 এ কনসেপ্ট দিল যে সবুজ বিপ্লব মানে তুমি একটা পার্টিকুলার জায়গা চুজ করো যেখানে উর্বরতা খুব ভালো, আর যে কোনো একটা ফসলকে চুজ করো যেটা চাষ করা যায়। তো উর্বরতা কোথায় ভালো আছে? পাঞ্জাব হরিয়ানা সাইডে, আর সেখানে আমি গম চাষ করব। তো এই যে রেজাল্ট কি হলো, এত সুন্দর তিনি সিস্টেম বললেন HYB, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, সেচ ব্যবস্থা, এগুলো ভালো করে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করে যদি তুমি ইউজ করো তাহলে তোমার এখানে চাষটা ভালো হবে। রেজাল্ট কি আসলো? চাষটা খুব ভালো হলো। এবার চাষটা ভালো হওয়ার জন্য আস্তে আস্তে বিভিন্ন সিস্টেম আছে, সেই পুরো কাহিনী আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শোনাবো যে সবুজ বিপ্লবের রেজাল্ট কি হয়েছিল, পজিটিভ হয়েছিল না নেগেটিভ হয়েছিল। যদি পজিটিভ কিছু ছিল, কিছু নেগেটিভ ছিল, তো সেই নেগেটিভকে সলভ কিভাবে করেছিল ইন্দিরা গান্ধী। তারপরে ইন্দিরা গান্ধীর সরকার কেন পড়ে গেছিল, কি এমন ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা জিনিস জানার জন্য নেক্সট কোশ্চেন বা নেক্সট এপিসোডের ওয়েট করতে হবে। ঠিক আছে, আজকে আমরা শুধু হলিডে প্ল্যানের ব্যাপার নিয়ে একটু আলোচনা করলাম। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে গেল হলিডে প্ল্যানের 1966 টু 69, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। समझ में आया? চলো এবার নেক্সট কোশ্চেনের দিকে এগোই। নেক্সট কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর পরীক্ষাতে বহুবার এসেছে, যেমন কলকাতা পুলিশ কনস্টেবলে এবারই এসেছিল পরীক্ষা এই কোশ্চেনটা। ডিএনএ সংশ্লেষ হয় কোন দশায়? ডিএনএ সংশ্লেষ হয় কোন দশায়? তোমরা অ্যান্সার করবে ভিডিও পোস্ট করে, আশা করি ভিডিও পোস্ট করে দিয়েছো। ডিএনএ সংশ্লেষ হয়, অ্যান্সারটা আমাদেরকে জানতে হবে ভালো করে। ঠিক আছে, ইন্টারফেজ দশায় ডিএনএ সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায়। ঠিক আছে, ইন্টারফেজ জিনিসটা কি একটু আমরা জিনিসটাকে একটু বুঝে নি ভালো করে। আর এই জায়গায় এই ডিএনএ সংশ্লেষ থেকে পুরো ডিএনএ সংশ্লেষ থেকে ডিএনএ সংশ্লেষের যেটা ডিএনএ কোষ বিভাজন, এটা কোষ বিভাজন চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, এর বাইরে কোনো কোশ্চেন থাকতে পারে না। ঠিক আছে, তো এখানে আমরা ডিএনএ সংশ্লেষ এই জায়গা এই কোশ্চেনটা আছে কোষ বিভাজন চ্যাপ্টার থেকে। কোষ বিভাজনে কি কি টাইপের কোশ্চেন থাকতে পারে, তার সাথে অ্যাকচুয়ালিতে ইন্টারফেজ দশাটা কি সেটা একটু বুঝে নি। কোথায় ডিএনএ সংশ্লেষ হয় ইন্টারফেজ দশায়? দেখো সাধারণত কোষ বিভাজন হচ্ছে 3 টাইপের মেনলি। একটা হচ্ছে মাইটোসিস। দেখো আমি পুরো কোষ বিভাজন কিন্তু বোঝাচ্ছি না, ঠিক আছে, একদম যা যা বলবো প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট আছে, কোনো না কোনো পরীক্ষাতে এসছে। আর অবশ্যই এই জায়গা থেকে তোমার যদি কনসেপ্ট ধারণা ক্লিয়ার থাকে, এখান থেকে কোনো কোশ্চেন হলেই তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে আজকের পর, কোষ বিভাজনের এই টপিকটা বোঝার পর কনসেপ্টটা। এমাইটোসিস, তারপরে হচ্ছে মাইটোসিস, তারপরে হচ্ছে মিওসিস। ঠিক আছে, এমাইটোসিস কোষ বিভাজন সাধারণত দেখতে পাওয়া যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে।
ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাওয়া যায়, পরীক্ষাতে আসে। মাইটোসিস কোষ বিভাজন উন্নত উদ্ভিদ, মানে অলমোস্ট সব উদ্ভিদ, কিছু এক্সেপশনাল আছে, উন্নত প্রাণী, ঠিক আছে, উন্নত প্রাণীর দেহ, যত প্রাণীর দেহ আছে, আমাদের শরীর যে তৈরি হয়েছে, আমাদের শরীর যে তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে। আর মিওসিস কোথায় হয়? মিওসিস হয় প্রাণীর শুক্রাণু ও ডিম্বাণুতে, শুক্রাণু ও ডিম্বাণুতে, ঠিক আছে। তো দেখো, কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন মানে তোমাকে প্রথম আমি বলেছিলাম যে জীবনের ইউনিট বা জীবনের একক হচ্ছে কোষ, আর একটা কোষ থেকে 2টো 4টা 10টা 20টা 50টা কোষ তৈরি হয়, সেগুলো কোন প্রসেসের মাধ্যমে? সেটা কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ ডিভাইড হয়ে অনেকটি কোষ তৈরি করে, ঠিক আছে, অনেকটি কোষ, এই পদ্ধতিকে বলা হয় কোষ বিভাজন, ঠিক আছে। আর কোষ বিভাজন কোথায় দেখতে পাই? আরে আমাদের চোখের সামনে 3টাই তো জীব আছে, একটা উদ্ভিদ, একটা প্রাণী, আর একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোসিস, আর বাকি আমরা যত আছি, যত উদ্ভিদ আছে তোমার চোখের সামনে, সেগুলোর ক্ষেত্রে মাইটোসিস। আমাদের পুরো দেহেও মাইটোসিস, কিন্তু আমাদের শুক্রাণু, মেয়েদের ডিম্বাণুতে শুধু হবে কি মিওসিস। এই 3টাতে কি হয়? এখানে একটা কোষ বিভাজন হয়ে 2টো কোষ তৈরি করে, প্রত্যেকটা এখানেও একটা কোষ থেকে 2টো কোষ তৈরি করে ডাবল হয়, কিন্তু মিওসিসের ক্ষেত্রে 2টো কোষ মিলে একটা কোষ তৈরি হয়, মানে হাফ হয়, অর্ধেক সংখ্যা হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, মিওসিসের যখন কনসেপ্ট আসবো সেটাতে বলবো। তো মাইটোসিস কোষ বিভাজন, এই যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, এই মাইটোসিস কোষ বিভাজন কি ভাবে হতে পারে একবার সেটা আমরা বুঝে নিই, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনে পুরো মাইটোসিস কোষ বিভাজন দেখো, ভালো করে দেখো মনোযোগ সহকারে। মাইটোসিস কোষ বিভাজনে 2টো ফেজ আছে, একটা হচ্ছে ইন্টারফেজ, আর একটা হচ্ছে এম ফেজ। মানে যেখানে অ্যাকচুয়ালিতে কি হবে? অ্যাকচুয়ালিতে যেখানে কোষের বিভাজন হবে, এম ফেজে কোষের অ্যাকচুয়ালিতে বিভাজন হয়। এবার মাইটোসিস পদ্ধতিতে একটা কোষের বিভাজন হয়, তো কোষের বিভাজন হতে টোটাল সময় কত লাগে? একটা কোষ থেকে 2টো কোষ তৈরি হতে টোটাল সময় লাগে 24 ঘন্টা। এই 24 ঘন্টা মাইটোসিস কোষ বিভাজনে, এই 24 ঘন্টায় আমরা এই 2টো দশা পাবো, একটা ইন্টারফেজ আর একটা এম ফেজ, ঠিক আছে। ইন্টারফেজে টোটাল হচ্ছে 23 ঘন্টা লাগে, আর এম ফেজে লাগে মাত্র 1 ঘন্টা, যেখানে অ্যাকচুয়ালিতে কোষের বিভাজন হয়। এই 23 আর 1 24 ঘন্টা, মানে যদি ধরে না আমরা একটা সাইকেল ইউজ করি এইভাবে করে, এই জায়গায় কোষের বিভাজন হয়, ধরে নাও সাপোজ আমি এটা পুরো ভাগ দিচ্ছি, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে এম ফেজ, যেখানে অ্যাকচুয়ালিতে কোষের বিভাজন হবে এই জায়গায়, যেটাতে টোটাল 1 ঘন্টা সময় লাগে। বাকি এখান থেকে এখান অবধি এই জায়গাটাকে বলবো আমরা ইন্টারফেজ, এই জায়গাকে বলবো ইন্টারফেজ, যেটাতে সময় লাগে 23 ঘন্টা। তো এই ইন্টারফেজকেও আমরা এই 3টে ভাগে ভাগ করি, একটা হচ্ছে G1, একটা S, একটা হচ্ছে G2। G1, S, G2 এই 3টে ফেজ আছে। কার আন্ডারে এই 3টে ফেজ আছে? এই ফেজটা আছে ইন্টারফেজের আন্ডারে। তো কি হয় সাধারণত, দেখো ভালো করে মনোযোগ সহকারে শুনবে, এই যে ইন্টারফেজ, এই ইন্টারফেজে লাগে 23 ঘন্টা, আর এই ইন্টারফেজে মেনলি কোষ কি করে নিজেকে রেডি করে। সাপোজ ধরে নাও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে 24 ঘন্টা একটা সাইকেল আছে। তুমি যখন গ্রাজুয়েশনে পড়তে ফার্স্ট ইয়ারের, ধরে নাও সাপোজ তুমি পরীক্ষা দিতে, প্রত্যেক বছর পরীক্ষা হয়, তুমি এই বছর ভর্তি হলে পরের বছর পরীক্ষা হবে, আর গ্রাজুয়েশনের পরীক্ষা 1 মাস ধরে চলতো। তো 12 মাসের কোর্স, 12 মাসের ফার্স্ট ইয়ারের কোর্স, সেখানে তোমাকে 1 মাস পরীক্ষা চলছে, পরের বছর 1 মাস পরীক্ষা হবে, বাকি 1 মাস তো পরীক্ষা চলছে, কিন্তু 11 মাস সেই পরীক্ষার জন্য তুমি রেডি হচ্ছ। 11 মাস তুমি রেডি হচ্ছ সেই পরীক্ষার জন্য, যে পরীক্ষাটা তোমার 1 মাস ধরে চলবে। ঠিক সেইভাবে কোষের বিভাজন হয় মাত্র 1 ঘন্টায়, যেটাকে এম ফেজ বলি। কিন্তু এই 1 ঘন্টার জন্য, কোষের বিভাজনের জন্য যা যা দরকার বা যেভাবে আমাকে রেডি হতে হবে, প্রত্যেকটা জিনিস, এই যে রেডি হতে আমাকে টোটাল যে কাজ করি সেটা ইন্টারফেজে কাজ করি 23 ঘন্টার মধ্যে।
কোষ বিভাজনের জন্য রেডি হতে হতে যে কাজটা হয় সেটা ইন্টারফেজে হয়, সেটাও তিনটা স্টেপে। G1 খাদ্য সঞ্চয় হয়, খাদ্য সঞ্চয় করে, আরে ভাই তুমি পরীক্ষা দিতে গোটা বছর তুমি 11 মাস কি করছো, তুমি পড়াশোনা করছো, খাওয়া দাওয়া করছো, ঠিক আছে, তো কোষের বিভাজনের জন্য তো অনেক এনার্জি লাগবে, তো সেই জন্য এখানে খাদ্য সঞ্চয় করছে। এস ফেজে ডিএনএ কে সংশ্লেষ করে, ডিএনএ সংশ্লেষ করে এস ফেজে, যেটাকে ডিএনএ সিনথেসিস বলা হয়। তোমার পরীক্ষাতে কোশ্চেন এটাও এসছে, কিছুদিন আগে কনস্টেবল পরীক্ষাতে এসেছিল, ডিএনএ সিনথেসিস কোথায় হয়, ইন্টারফেজ ছিল না, এস ফেজ ছিল অপশনে। তো এস ফেজ থেকে তোমাকে বুঝতে হবে। এদিকে G2 ফেজে রেডি টু গো সেল ডিভিশন, কোষ বিভাজনের জন্য এখানে রেডি হবে। এখানে খাদ্য সঞ্চয় করলো, এখানে ডিএনএ কে ডাবল করলো বা সিনথেসিস করলো, আর এখানে রেডি হবে। এবার আমি কোষ বিভাজনে জাম্প দিব। তো 23 ঘন্টা ধরে এগুলো কাজ হলো, যাকে ইন্টারফেজ বলবো। তারপরে কোষ বিভাজন শুরু হবে 1 ঘন্টা, যেটা হচ্ছে মেনলি চারটি ভাগ। পি মেট, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ। প্রোফেজ, মেটাফেজ, এনোফেজ, টেলোফেজ। পি মেট, এখানে মেনলি হবে কোষের বিভাজন, কোষের বিভাজন হয়ে একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হবে। বাস এই তো গল্প আছে যে ডিএনএ সিনথেসিস কোথায় হয়। তাহলে এই টপিকটা, এই জিনিসটা কোন কোশ্চেনে আছে, এটা আছে কোষ বিভাজন। কোষ বিভাজন হয় মেনলি 3 টাইপের, এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এমাইটোসিস হবে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, মাইটোসিস হবে উন্নত সমস্ত উদ্ভিদ প্রাণীর দেহতে, আর মিওসিস হবে শুক্রাণুডিম্বাণুতে। মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন হতে টোটাল সময় লাগে 24 ঘন্টা, যার মধ্যে কোষ বিভাজন হয় মাত্র 1 ঘন্টা, কিন্তু বাকি 23 ঘন্টা সে নিজেকে রেডি করে কোষ বিভাজনের জন্য। এই যে বাকি 23 ঘন্টার সময়কে আমরা ইন্টারফেজ বলবো। এই ইন্টারফেজেও 3টা স্টেপ আছে, G1, S, G2। G1 ফেজে খাদ্য সঞ্চয় করবে, S ফেজে ডিএনএ ডাবল করবে বা ডিএনএ কে সিনথেসিস করবে, আর G2 ফেজে কি করবে, রেডি টু গো ফর সেল ডিভিশন বা কোষ বিভাজনের জন্য। এবার আমি জাম্প দেব, ঠিক আছে। চলো, এই ছিল গল্প। এবার আসি নেক্সট কোশ্চেন। কি নেক্সট কোশ্চেনের জন্য রেডি? একবার মাথা নড়িয়ে দাও, একবার মাথা নড়া, এভাবে মাথা নড়া। चलो नेक्स्ट क्वेश्चन तुम्हारी स्क्रीन के सामने ये रहा। नेक्स्ट क्वेश्चन तुम लोग का स्क्रीन का सामने, बेल मेटल इज एन एलॉय ऑफ। खूब आसे পরীক্ষাতে প্রচুর বার প্রত্যেক পরীক্ষাতে কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে। বেল মেটাল, যেটাকে আমরা বাংলাতে বলি কাঁসা, যেটাকে বাংলাতে বলবো আমরা কি, কাঁসা। কাঁসার বাসন দেখেছো তো, কাঁসার বাসন, ঠিক আছে। কাঁসা এটা কি দিয়ে গঠিত, ঠিক আছে। এবার এই কোশ্চেনটা বহু পরীক্ষাতে এসছে। আমি এখানে যেগুলো জিনিস আছে, মানে যেগুলো থেকে পরীক্ষাতে আসে, যেগুলো পরীক্ষাতে আসে মেনলি, সেটার একটা ট্রিক বলে দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি জীবনে ভুলবে না, ঠিক আছে। গ্যারান্টি দিচ্ছি জীবনে ভুলবে না। শুধু তোমাকে ইংলিশ টার্মটা মাথায় রাখতে হবে। ইংলিশ টার্মটা দেখো কিভাবে। এখানে বেল মেটাল ইজ এন এলয় অফ, এখানে বেল মেটালের ক্ষেত্রে বাকি কি কি জিনিস আছে দেখো। এখানে মেনলি কিসের উপর কোশ্চেন থাকে ভালো করে দেখে নাও। বিভিন্ন এলয়ের কি কি কোশ্চেন থাকে, যেমন ব্রাশ, ব্রাশ নাম শুনেছো, ব্রাশ বা পিতল, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রোঞ্জ, তারপরে হচ্ছে জার্মান সিলভার, তারপরে হচ্ছে রোল্ড গোল্ড, তারপরে হচ্ছে মোনেল মেটাল, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে বেল মেটাল, তারপরে হচ্ছে গান মেটাল, তারপরে হচ্ছে স্টিল, তারপরে হচ্ছে স্টেনলেস স্টিল। খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে। স্টেনলেস স্টিল, ব্রাশ, ব্রোঞ্জ, ঠিক আছে। আরেকটা হচ্ছে ম্যাগনেলিয়াম, ঠিক আছে। কোন আসছে, সরি 1 মিনিট দাঁড়াও তো, ঠিক আছে। এবার এখানে আমি কয়েকটা ট্রিকের মাধ্যমে আমি তোমাকে জিনিসটা বলার চেষ্টা করবো। একটু জলটা খেয়ে নি, একটু দাঁড়াও তো, একটু জলটা দে তো, জল আছে ওর মধ্যে, শুকিয়ে যায়।
ঠিক আছে। তো দেখো এবার এখানে আমাদেরকে ব্রাস, পিতল, ব্রোঞ্জ, জার্মান সিলভার এগুলোর আমাদেরকে কি নিয়ে গঠিত সেটা ভালো করে জানতে হবে। যেমন দেখো একটা তোমাকে কোড বলে দিই, যদি এস থাকে লাস্টে বা ডাবল এস থাকে তখন হবে জিঙ্ক, আর যখন জেড থাকবে তখন ধরতে হবে যে এস এন বা টিন। বাস এটা মাথায় রাখো। এস যদি থাকে, এস মানে হচ্ছে যদি কোনো মানে এখানকার মধ্যে যেখানে এস পাবো সেগুলোর লাস্টে বা শুরুতে এস যদি থাকে তাহলে জিঙ্ক, ঠিক আছে, আর জেড যদি থাকে তাহলে টিন। এবার ব্রাশের ক্ষেত্রে বাকি সবগুলোর ক্ষেত্রে চোখ বন্ধ করে কপার, কপার লেখো, কপার লেখো, কপার, কপার, ঠিক আছে, কপার, কপার। এবার হচ্ছে এটা হচ্ছে লোহা, এটা হচ্ছে লোহা, আর এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, ঠিক আছে। কপার কপার করে আমরা সবকটা লিখলাম, ঠিক আছে। গান মেটাল আর এদিকে হয়ে গেল, ঠিক আছে। এবার চোখ বন্ধ করে সবটা কোপার, কোথায় ব্রাশ থেকে একদম গান মেটাল অবধি হচ্ছে কোপার, সিউ কোপার। এবার এর সাথে কি হচ্ছে, কপারের সাথে এস আছে, এস মানে হচ্ছে চোখ বন্ধ করে আমরা জিঙ্ক লিখবো। তারপরে দেখো এখানে আছে কোপার, জেড ই, জেড ই মানে এস এন, এটা এস এন মানে হচ্ছে টিন, ঠিক আছে। জার্মান সিলভার, জার্মান সিলভারে জি আছে, ঠিক আছে, আর এস দুটোই আছে। তো জার্মান নামটা একটু জিঙ্ক থেকে ওই কোপার তো আছেই, তারপরে জিঙ্ক, তারপরে হচ্ছে এস এন টিন, ঠিক আছে। রোল্ড গোল্ড, রোল্ড গোল্ড, রোল্ড গোল্ড মানে কি, ওই গোল্ড মানে কি সোনা, গোল্ড মানে সোনা, রোল্ড গোল্ড মানে একটু কম দামিও সোনা, অতটা ইয়ে নেই। তো গোল্ড যখন মেয়েদের বলা হয়, মেয়েদের কি গোল্ড নেবে, তো মেয়েরা কত খুশি হয়, হ্যাঁ হ্যাঁ গোল্ড নেবো, সে যেরকমই গোল্ড থাকুক নেবো। তো তুমি যদি ওকে কোশ্চেন করো তো তুমি গোল্ড নেবে, তো কি বলবে, কিউ নেহি, গোল্ড মে কিউ নেহি লুঙ্গা, কিউ নেহি, কিউ নেহি মানে কিউ আর এন আই, নিকেল, ঠিক আছে। মোনেল মেটাল, এটা হচ্ছে মোনেল মেটাল, এটা হচ্ছে কি নিকেল, ঠিক আছে। এবার হচ্ছে বেল মেটাল, বেল মেটাল, বেল মেটালের ক্ষেত্রে এটা হচ্ছে কি কাঁসা, বেল মেটাল কি হয়, কাঁসা মানে ঘন্টা বাজে, ঠিক আছে, ঠান ঠান করে সাউন্ড হয়। তো বেলে তো এমনি ঘন্টা বাজে, তো টিনেও ঘন্টা বাজে, বেলে যে কাঁসাতে যেভাবে ঘন্টা বাজে ওটাতে টিনেও ঘন্টা বাজে, সেই জন্য এটা হবে এস এন বা টিন। গান মেটাল, গান হচ্ছে বন্দুক, বন্দুক কি হচ্ছে একটু অনেক সময় বন্দুক ইউজ না করলে কি হয়, জঙ্ক পড়ে যায় না, জঙ্ক মরিচা পড়ে যায়, জঙ্ক পড়ে যায়, তো সেই জন্য এটা হচ্ছে জিঙ্ক প্লাস হচ্ছে কি এস এন বা টিন। স্টিলের ক্ষেত্রে হচ্ছে লোহার কোপার, স্টেনলেস স্টিলের ক্ষেত্রে হচ্ছে ক্রোমিয়াম প্লাস হচ্ছে, ক্রোমিয়াম প্লাস হচ্ছে নিকেল, আর ম্যাগনেলিয়াম এমজি তো জানোই, আর ইলিয়াম মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তো একবার তোমরা চোখ বুলাও, জাস্ট একবার চোখ বুলাও, ঠিক আছে, একবার জাস্ট চোখ বুলাও, ভালো করে চোখ বুলাও, এক্ষুনি জিনিসগুলো রেডি হয়ে যাবে। ঠিক আছে, কিছু না, এই এত এত বড় জিনিসটা ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো এই এই জায়গাগুলো থেকে কোশ্চেন থাকেই থাকে, এই জায়গা থেকে কোশ্চেন থাকেই থাকে। যেমন ধরে নাও আমি কি বললাম, প্লাস যেখানে থাকবে ডাবল এস, এস বা ডাবল এস থাকবে জি ইউজ করব, জেড থাকলে টিন ইউজ করব। তো এস বাকি সব কিছুতে কোপার থাকবে, ব্রাশের সাথে আমি এখানে যেহেতু এস ছিল এটা জিন করে দিলাম, তারপরে ব্রোঞ্জ জেড, জেড আছে মানে টিন করে দিলাম, কোপার সেম আছে, জার্মান সিলভার কোপার জিঙ্ক, ওহো এটা টিন না, সরি সরি এটা নিকেল, ঠিক আছে। জার্মান সিলভার হচ্ছে কোপার জিঙ্ক আর নিকেল। रोल्ड गोल्ड क्यों नहीं, কোপার নিকেল। মোনেল মেটাল क्यों नहीं, যে কোনো মেটাল ফেটাল এগুলো মেয়েরা পছন্দ করে, মেটাল টাইপের জিনিস দেখতে একটু রংচঙিয়া, একদম মাথায় হাতুড়ি দিয়ে ঠুকে দিল, কানে দিয়ে দিল, তাই কি না, একদম কানে দোলা টোলা এগুলো দিয়ে অলংকার দিয়ে পুরো সাজিয়ে নেই। তো বিভিন্ন মেটাল, তো যে কোনো মেটাল মেয়েদেরকে দিলে ওটা কিউ নেই লুঙ্গা, ঠিক আছে। তো কিউ নেই বেল মেটাল, বেল মেটাল বললাম যেমন কাঁসা বা যেটা বেল বা ঘন্টা, এমনিতেই বুঝতে পারো বেল থেকে ঘন্টা বাজে, বা কাঁসাও
আওয়াজ করলে টিনের মতো, কাঁসারও যে সাউন্ড টিনেরও সেম সাউন্ড, তো সেই জন্য কোপারের সাথে টিন। গান মেটাল, গানে কি হয় বন্দুক অনেকদিন রাখলে জাঙ্ক পড়ে যায়, জাঙ্ক জাঙ্ক পড়ে গেলে এখানে কি হবে জেডেন, আর টিন তো আছেই। স্টিলের ক্ষেত্রে হচ্ছে লোহা, স্টেনলেস স্টিল দুজনেরই ক্ষেত্রে লোহা, দুজনের ক্ষেত্রে স্টিলের ক্ষেত্রে কার্বন, স্টেনলেস স্টিলের ক্ষেত্রে ক্রোমিয়াম আর নিকেল আছে। ম্যাগনেলিয়াম ম্যাঙ্গানিজ, আর অ্যালুমিনিয়াম ম্যাগনেলিয়াম তো অ্যালুমিনিয়াম। বাস এই জিনিসটার স্ক্রিনশট নিলে নিয়ে নাও, হ্যাঁ। আর তারপরে কি করবে ভালো করে জিনিসটা, আশা করি জিনিসটা বুঝি। আর এই জায়গা থেকে একটা কোশ্চেন আসে কিনা তোমরা মন থেকে বলবে, কোশ্চেন আসে অবশ্যই, কোন কনস্টেবল বলো, মিসলেনিয়াস বলো, ক্লার্কস বলো, এখান থেকে কোশ্চেন থাকেই থাকে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে এবার আসছে, নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? এই যে চারটা নদী আছে এদের মধ্যে ভারত বাংলাদেশের সীমানা রেখা অতিক্রম করে না এরকম কোন নদী আছে? ঠিক আছে, অ্যান্সার করো ফটাফট, ভিডিও পোস্ট করে অ্যান্সার করো, ফটাফট অ্যান্সার করবে। অ্যান্সার করো। চলো আশা করি তোমরা অ্যান্সার করে নিয়েছো। তো এখানে হবে নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না? ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে গঙ্গা তিস্তার মধ্যে কোন নদী সীমানা ভারত বাংলাদেশের। এবার এটা আমি ছবি দেখলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে অপশনে কি দিয়েছে, গঙ্গা তিস্তা আত্রেই, তো গঙ্গা আর তিস্তা আত্রেই তো পশ্চিমবঙ্গের নদী দামোদর। এবার দেখো ভালো করে দেখো, এগুলোর মধ্যে অ্যান্সার হবে দামোদর। কেন? কারণ দেখো গঙ্গা উত্তরাখণ্ড থেকে এইভাবে উৎপন্ন হয়েছে, উত্তরাখণ্ডের কোথায় গঙ্গোত্রী নামক গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে এইভাবে করে প্রয়াগরাজ হয়ে গঙ্গা চলে গেছে কোথায় বঙ্গোপসাগরে, ঠিক আছে। কোথায় উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী নামক গোমুখ গুহা থেকে ভাগীরথী উৎপন্ন হয়, কিন্তু তারপরে তার সাথে অনেক নদী এসে প্রয়াগরাজ আলকনন্দা এসে দেবপ্রয়াগে মিশ্রিত হয়, ঠিক আছে। বিষ্ণুপ্রয়াগ রুদ্রপ্রয়াগ এগুলোতে পড়ে যাব, ঠিক আছে। তারপর গঙ্গা আসলো, এর সাথে অনেক উপনদী এগুলো আসে, তারপরে গঙ্গা এখান থেকে এলাহাবাদ থেকে কোথায় চলে যায়, এবার পশ্চিমবঙ্গে ঢুকে হুগলি নামে চলে যায়, ঠিক আছে। তার মানে এটাও ভারত বাংলাদেশের অবশ্যই চোখ বন্ধ করে সীমানা অতিক্রম করছে। তিস্তা দেখো, তিস্তার ক্ষেত্রে যদি দেখাই, তিস্তার আত্রাই যদি দেখাই তোমাদেরকে, যেমন দেখো এটা হচ্ছে ধরে নাও পশ্চিমবঙ্গ, সাপোজ পশ্চিমবঙ্গের তিস্তা সিকিমের জেমু হিমবাহ থেকে, সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয় তিস্তা উৎপন্ন হয়ে চলে গেল বাংলাদেশে, গিয়ে যমুনার সাথে মিশ্রিত হবে। মানে এদিক থেকে আসে কি, এদিক থেকে আসে ব্রহ্মপুত্র, যেটাকে আমরা যমুনা বলবো বাংলাদেশে, আর এটা একসাথে মিলে তৈরি করবে মেঘনা, ঠিক আছে। মেঘনা নামে পরিচিত, এটা যমুনার সাথে মিশিয়ে হয়। তো তিস্তার এটা হচ্ছে নদী যেটা উৎপন্ন হচ্ছে কোথায়, এটা চলে যাচ্ছে বাংলাদেশে। তো নর্মালি বাংলাদেশে শেয়ার বর্ডার করছে, ঠিক আছে। তো অটোমেটিক তিস্তা। এবার তিস্তার থেকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন আসে। তিস্তার জানোই লেফট সাইড ক্লোরাইড, রাইট সাইড ডুয়ার্স, এগুলো তো নর্মাল জিনিস। তার সাথে এখানে একটা নদী আছে জল ঢাকা, লিজ ঘিস মূর্তি, আর সবচেয়ে দূরে আছে রায়ডাক, এখানে আছে তোরসা। অনেক সময় কোশ্চেন আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে পূর্ব সাইডে কোন নদী আছে, সেটা হচ্ছে রায়ডাক। রায়ডাকের পাশেই এইভাবে বর্ডারে আছে সংকোচ, যেটা ভুটান থেকে বেরিয়েছে, ঠিক আছে। তো তিস্তার ক্ষেত্রে যেমন রঙ্গিত একটা খুব ইম্পর্টেন্ট, রঙ্গিত আর রাংপো দুটো উপনদী, রঙ্গিত আর রাংপো খুব ইম্পর্টেন্ট একটা উপনদী, ঠিক আছে। তো তিস্তা থেকে মোটামুটি এগুলো মাথায় রাখলেই আরামসে হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানকার মধ্যে দ্বিতীয় হচ্ছে এই শিলিগুড়ির কাছে আরেকটা নদী বেরিয়েছে, এইভাবে করে আত্রাই চলে গেছে। শিলিগুড়ির কাছে এটা বেরিয়েছে আত্রাই,
ঠিক আছে, শিলিগুড়ির কাছে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে এটা নদীটা চলে গেছে গিয়ে বাংলাদেশের একটা তালে গিয়ে মিশে গেছে। ঠিক আছে, তো আত্রাই নদী এর উপরে এটা পশ্চিমবঙ্গে দিয়ে বেরোয়, তারপরে বাংলাদেশে ঢুকে যায়, তারপরে আবার পশ্চিমবঙ্গে প্রবেশ করে। ঠিক আছে, দেখো এখান থেকে দেখাচ্ছি। দেখো এখান থেকে শিলিগুড়ি থেকে উৎপন্ন হচ্ছে, শিলিগুড়ি থেকে উৎপন্ন হচ্ছে, এটা পশ্চিম বাংলাদেশে প্রবেশ করছে, দিয়ে আবার এইভাবে করে পশ্চিমবঙ্গে প্রবেশ করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে। এখানে যেখানে ঢুকছে এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত। বালুরঘাট, বালুরঘাট হচ্ছে আত্রাই নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো যেটা দামোদর ছিল, সরি দামোদর ছিল, দামোদর এখানে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চলের বা ঝাড়খণ্ডের খামারপাত, খামারপাত থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই খামারপাত থেকে উৎপন্ন হয়ে দামোদর চলে এসছে কোথায়, এখানে উলুবেড়িয়ার কাছে, উলুবেড়িয়ার কাছে হুগলি নদীর সাথে মিশে। ঠিক আছে, এবার এই দামোদর ধরে নাও সাপোজ এভাবে, আমি যদি ভারতবর্ষের একটা ম্যাপ দেখাই, সাপোজ ধরে নাও এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, তো দামোদর এইভাবে খামারপাত থেকে আসে, উলুবেড়িয়ার কাছে এসে হুগলি নদীর সাথে মিলিত হয়। এই যে এখানে যেখানে প্রবেশ করে এটা হচ্ছে পুরুলিয়া অঞ্চল, যেখানে পাঞ্চেত পাহাড় অবস্থিত, খুব আসে পাঞ্চেত পাহাড়। তারপরে দামোদরের উপনদী হচ্ছে বোরাকোর, যেটা এইখান থেকে এখানে আসে, যে বোরাকোর নদীর উপরে মাথায় রাখবে যে তিলাইয়া আর মাইথন বাঁধ আছে, তিলাইয়া ও মাইথন বাঁধ, তিলাইয়া ও মাইথন বাঁধ আছে। ঠিক আছে, তো দেখো ভালো করে কি কি আমি বললাম, যে দামোদর নদী খামারপাত থেকে, ঝাড়খণ্ডের খামারপাত থেকে বেরোচ্ছে, বেরিয়ে চলে যাচ্ছে কোথায়, পশ্চিমবঙ্গের দামোদর নদী। ঠিক আছে, দামোদর নদী হুগলি নদীতে এসে মিশছে, যেটা হুগলি নদীতে এসে দামোদর মিশছে যেখানে উলুবেড়িয়ার কাছে। তারপরে দামোদর মধ্যে পুরুলিয়াতে আছে পাঞ্চেত পাহাড়, আর এর উপনদী বোরাকোর, যার মধ্যে তিলাই আর মাইথন বাঁধ আছে, খুব আসে পরীক্ষাতে। তার মানে কারেক্ট অ্যান্সার হবে দামোদর। চলো এবার নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন অ্যান্সার দাও। ব্যক্তির মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি? তোমরা ভিডিও পোস্ট করে অ্যান্সার করো, ভিডিও পোস্ট করে অ্যান্সার করো। দেখো এগুলোর মধ্যে অ্যান্সার হবে অরুন্ধতী রায়। ঠিক আছে, অরুন্ধতী রায় হচ্ছে নোবেল সাহিত্যে নোবেল পুরস্কার পাননি। অরুন্ধতী রায় সাহিত্যে, কোথায় গেল, সাহিত্যে অরুন্ধতী রায় নোবেল পুরস্কার পাননি। বাকি যারা পেয়েছে ওরা ইন্ডিয়ান নেই। ঠিক আছে, তো এখানে কোশ্চেন আসে কোন কোন ইন্ডিয়ান, বহুতবার পরীক্ষাতে এসে WBC 2019-এ এসেছিল। ঠিক আছে, যে সিবি রামন কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল। তো এইভাবে করে প্রচুর কোশ্চেন আসে, যেটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমাদের দেশে যে ভারতীয়রা 1913 সাল থেকে এখন অবধি যে ভারতীয়রা নোবেল প্রাইজ পেয়েছে আর কিসের জন্য পেয়েছে, সেটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এটা না যে এই 2-3টা পরীক্ষাতে এসে বলে আমি 2-3টা বলে দিব, না, পুরো 10 থেকে 12 জন আছে, যেটা পুরোটা মাথায় রাখতে হবে। কোনো বছর কে গ্যারান্টি আছে যে অন্যটা না দিয়ে দেয়? ওই কোশ্চেনের শুধু পিছনে ভাগবে না, সারাউন্ডিং এরিয়াটাও তোমাকে কভার করতে হবে। ঠিক আছে, যেটা কোশ্চেন এসছে শুধু সেটা না, সেই সারাউন্ডিং। আমি বারবার বলেছি, আমি যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, আর তার সাথে সাথে কোন কোশ্চেন আছে যেগুলো সারাউন্ডিং বা যেগুলো আসার চান্স আছে, মোস্ট সাজেস্টিভ। নোবেল প্রাইজ থেকে কোশ্চেন আসলো একটা, ভাই নোবেল প্রাইজ এখন ভারতবর্ষে যারা পেয়েছে আমি পুরো ডিটেলসটা একটু জেনে নিলাম, কোন কোশ্চেন বাদ যাবে, তাই কি না? তাহলে নোবেল প্রাইজের ছোটে তোমরা জানোই 1901 সাল থেকে আলফ্রেড নোবেল নামে একজন ব্যক্তির শুরু হয়েছিল। ঠিক আছে, 1901 সালে, যেটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সুইডেনে। ঠিক আছে, তিনি নিজের বন্ধুদেরকে বলেছিলেন, তিনি খুব পপুলার লোক ছিলেন, তিনি নিজের বন্ধুকে বলেছিলেন যেদিন আমি মারা যাব সেই দিনটাতে থেকে নোবেল প্রাইজ ডিস্ট্রিবিউট করার সিস্টেম করবে। ঠিক আছে, তো মরে যাওয়ার দিনটাই কেন? আরে ভাই, অ্যাটলিস্ট মানুষ মনে রাখবে, ঠিক না? তো সেই জন্য সেটা 10 ডিসেম্বর চুজ করা হয়েছে, 10 ডিসেম্বর চুজ করা হয়েছিল। ঠিক আছে, তো যাই হোক, এবার আমাদের ভারতবর্ষে 1901 সাল থেকে চালু হয়েছিল, কিন্তু আমাদের ভারতবর্ষে খুব ভালো করে মনে রাখবে কে কখন পেয়েছে। যেমন 1913 সালে পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে।
ঠিক আছে, খাতায় লিখবে না, পিডিএফ দিয়ে দিব, খাতায় লিখবে না। রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, কিসের জন্য পেয়েছে? সাহিত্যের জন্য পেয়েছে, সাহিত্যের জন্য পেয়েছে। ঠিক আছে, দ্বিতীয় 1930 সালে, 1930 সালে পেয়েছে ডক্টর সিবি রামন। ডক্টর সিবি রামন কিসের জন্য পেয়েছে? তিনি ফিজিক্সের জন্য পেয়েছে, পদার্থবিদ্যার জন্য পেয়েছে। পদার্থবিদ্যার এটাই 2019 সালে ডাব্লিউবিসিএস এসেছিল যে কিসের জন্য পেয়েছিল, সেটা ছিল আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণের জন্য পেয়েছিল। ঠিক আছে, 1968 পেয়েছিল, 1968 ডক্টর সিবি রামন পেল 1968 সালে এখানে ফিজিক্স। তারপরে এখানে মেডিসিনে পেয়েছিল খোরানা সাহাব। ঠিক আছে, খোরানা পেয়েছিল কিসের জন্য? মেডিকেল মেডিসিন। ঠিক আছে, মেডিসিনের জন্য তিনি পেয়েছিলেন, মেডিকেল জিনিসের জন্য, যেটা ছিল কিসে? জেনেটিক কোডের কাজ করেছিল, জেনেটিক কোডের উপরে কাজ করেছিল, সেটার জন্য পেয়েছিল। ঠিক আছে, 1979 মাদার টেরিজা, মাদার টেরিজা, মাদার টেরিজা পেয়েছিল কিসের জন্য? খুব আসে পরীক্ষাতে, সেটা ছিল শান্তির জন্য, শান্তির জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, তো 1913 সালে দেখো, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে পেয়ে গেল, তারপরে সিবি রামন ফিজিক্সে পেল 1930 সালে, 1968 সালে খোরানা সাহাব মেডিকেলে পেয়েছিল, মেডিসিনের জন্য জেনেটিক কোড কাজ করেছিল। 1979 মাদার টেরেজা শান্তির জন্য পেয়েছিল। এবার 1983 সালে চন্দ্রশেখর সুব্রমণ্যম, চন্দ্রশেখর সুব্রমণ্যম, চন্দ্রশেখর সুব্রমণ্যম, চন্দ্রশেখর সুব্রমণ্যম পেয়েছিল। ঠিক আছে, চন্দ্রশেখর সুব্রমণ্যম কিসের উপর পেয়েছিল এটা আমার একটু এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি বলছি। ঠিক আছে, চন্দ্রশেখর সুব্রমণ্যম। তারপরে হচ্ছে 1998 সালে অমর্ত্য সেন, তোমরা নাম শুনেইছো, অমর্ত্য সেন ইকোনমিক্সের জন্য পেয়েছিল, অর্থনীতির জন্য। তিনি ভারতবর্ষে মেনলি বাংলার অনাহারদের কথা বলেছিল, অর্থনীতিতে যে দেশের মধ্যে যে গরিবী, দেশের যে প্রবলেমে আছে, সেই জিনিসগুলোর কথা তিনি বলেছিলেন। ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরে 2009 বোধ হয় ভেঙ্কটরামন রামকৃষ্ণন, ঠিক আছে, তিনি পেয়েছিলেন রসায়নে। ঠিক আছে, 2014 কৈলাস সত্যার্থী, ঠিক আছে, কৈলাস সত্যার্থী। এবার 2014 সালে তিনি পেয়েছিলেন, তার সাথে 2019 সালে। ঠিক আছে, তো বুঝতে পারলে? তো এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে পুরো জিনিসটাকে মাথায় রাখতে হবে। কিভাবে? আমি বলেছিলাম যে 1901 সালে সুইডেনে, দেখো একবার রিকল করছি, একবার দেখে নাও। 1901 সাল থেকে সুইডেনে আলফ্রেড নোবেলের নামে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়। আমাদের ইন্ডিয়ানরা যে কজন আমাদের 1913 সাল থেকে এখন অব্দি পেয়েছে, তাদের ব্যাপারে আমরা একটু জানবো। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে পেয়েছিল। 1930 সালে ডক্টর সিবি রামন ফিজিক্সে আলোর বিচ্ছুরণের উপরে কাজ করার জন্য পেয়েছিল। 1968 খোরানা সাহাব, হরগোবিন্দ খোরানা, ঠিক আছে, জেনেটিক কোডের উপরে কাজ করে পেয়েছিল। 1979 মাদার টেরিজা শান্তির জন্য। 1983 চন্দ্রশেখর সুব্রমণ্যম ফিজিক্সে, পদার্থবিদ্যায় কাজের জন্য তিনি পেয়েছিলেন, চন্দ্রশেখর সুব্রমণ্যম। 1998 সালে অমর্ত্য সেন অর্থনীতিতে। 2009 সালে ভেঙ্কটরামন রামকৃষ্ণন রসায়নে মেনলি তিনি রাইবোজোমের গঠনের কথা বলেছিলেন। ঠিক আছে, রাইবোজোমের গঠনের কথা বলেছিলেন। 2014 সালে কৈলাস সত্যার্থী, ঠিক আছে, কৈলাস সত্যার্থী তিনি পেয়েছিলেন। ঠিক আছে, তিনি মেনলি শান্তির জন্য পেয়েছিলেন। ঠিক আছে, আর 2019 সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
পেয়েছিলেন কিসের জন্য? তিনি অর্থনীতিতে পেয়েছিলেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে পেয়েছিলেন। বাস এই কোটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি আমি গল্পের মতো করে বলি তাহলে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পড়তে পড়তে তারপরে ফিজিক্স এমন শুরু করলো সিবি রামন পড়ার জন্য যে তার শরীর খারাপ হয়ে গেল। লাস্টে খরানা, ডক্টর হরগোবিন্দ খরানার কাছে গেলেন চেক আপের জন্য। তিনি ডক্টর ছিলেন, ঠিক আছে। তারপরে ডক্টর দেখিয়ে মাদার টেরিজা তাকে শান্তি করার চেষ্টা করলেন যে না না, কষ্ট করার ধরে। দেখো কি কি বললাম, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পড়লো, হ্যাঁ সাহিত্য টাহিত্য করে সিবি রামন অনেক ফিজিক্সের কাজ করে নিয়েছে। দুজনের শরীর খারাপ, দুজনে ডাক্তারের কাছে গেছে। ডক্টর হরগোবিন্দ খরানার কাছে। হরগোবিন্দ খরানা ডাক্তার কেন? তিনি মেডিসিনের উপরে কাজ করেছেন। তারপরে ডক্টর পেশেন্ট ওষুধ ফষুধ দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। তিনি তখন আসলেন বাড়িতে মায়ের কাছে। মাদার টেরিজা তখন তাদেরকে সান্ত্বনা দিলেন, শান্তিভাবে বজায় রাখতে বললেন। চারটা পরপর হলো। পরের চারটা 1983 থেকে চন্দ্রশেখর সুব্রমণ্যম তিনি আবার পদার্থবিদ্যা নিয়ে কাজ করেন। এমন পদার্থবিদ্যা নিয়ে কাজ করেন লাস্টে 1998 অমর্ত্য সেন অর্থনীতি। এমনিতেই জানো 2009 সালে ভেঙ্কটরামন রামকৃষ্ণন, তিনি ভেঙ্কটরামন রামকৃষ্ণন 2009 সালে ভেঙ্কটরামন রামকৃষ্ণন তিনি রাইবোজোমের উপর কাজ করলেন রসায়নে, ঠিক আছে। কৈলাস সত্যার্থী কৈলাস পর্বতে কি হয়? ওখানে হিন্দুদের বিভিন্ন পুজোর সাথে জড়িত, ঠিক আছে, বিভিন্ন ঘটনার সাথে জড়িত। সেখানে গেলে আমরা কি পাই? শান্তি পাই, ঠিক আছে। উত্তরাখণ্ডে আমরা কোনো ইসের মধ্যে গেলে দেবদেবীর কাছে পুজোর জন্য আমরা শান্তি পাই। তো কৈলাস পর্বতেও আমরা মহাদেবের কাছে গিয়ে শান্তি পাবো। তো সেই জন্য কৈলাস সত্যার্থী 2009 সালে আমরা কৈলাস সত্যার্থী গিয়ে ওখানে শান্তি নিয়ে এসেছিলেন, ঠিক আছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতি, ঠিক আছে। 2019 সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। 2019 সালে অভিষেক ব্যানার্জি হয়েছিলেন, পিএম বলছি, এমপি হয়েছিলেন। তার অনেক টাকা পয়সার গল্প থাকে, সেই জন্য অর্থনীতির সাথে জড়িত। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কেউ মনে কিছু করিও না, আমি একটু মনে করানোর জন্য এই ট্রিকটা বললাম। হাসলে হাসিও, কিন্তু দিল মে নেহি লেনে কা হ্যায়। চলো নেক্সট কোশ্চেন। নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়? কোনটি না, এটা হচ্ছে কোনটি, এটা মিস্টেক হয়ে গেছে। হিমালয়ের কোনটি অংশ নয়? নিম্নোক্ত কোনটি না, এটা হচ্ছে কোনটি হিমালয়ের অংশ নয়, ঠিক আছে। হিমালয়ের অংশ হিমাদ্রি, শিবালিক, সহ্যাদ্রি, হিমাদ্রি, হিমাচল। এর মধ্যে সহ্যাদ্রি হচ্ছে কি? সহ্যাদ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ সহ্যাদ্রি এটা মিসলেনিয়াস সার্ভিসে কোশ্চেন 2019 সালে বোধ হয়, সালটা দেওয়া হয়নি, 2019 সালে এটা কোশ্চেন আছে। হিমালয়ের অংশ নয়। দেখে নি আমরা একটু হিমালয়ের ব্যাপারটা একটু ফটাফট হালকা করে একটু দেখে নি যে কোশ্চেন এই জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে। যে কোটা বলবো ওর বাইরে যদি এসে যায় তাহলে আমাকে বলবে, ঠিক আছে। যদি আমরা সাপোজ ধরে নাও এখানে আমি পুরো ভারতবর্ষের একটু ছবিটা রাফলি আঁকি। ধরো এটা মনে করো এটা হচ্ছে আমাদের প্রিয় ভারতবর্ষ। সাপোজ ধরে না এটা আমাদের ভারতবর্ষ, ঠিক আছে। ভারতবর্ষের এই জায়গায় হিমালয়ান রেঞ্জ আছে, ঠিক আছে। হিমালয়ান রেঞ্জ পামির গ্রন্থি থেকে উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এই হিমালয় রেঞ্জ অরুণাচল প্রদেশে নামচা বারোয়া হয়ে এদিকে লাস্ট অব্দি এখানে অব্দি এর অংশ এসছে। এই যে হিমালয়টা, এটা যদি আমরা প্রস্থ বরাবর মানে নিচে থেকে উপরে ভাগ করলে একটা ভাগ হয়, আর এদিক থেকেও কিছু ভাগ হয়, ঠিক আছে। নিচে থেকে প্রস্থ বরাবর যদি ভাগ করি, এই হিমালয় পর্বতটাকে আমি একটু যদি বড় করে এখানে দেখাই তাহলে দেখব যে প্রস্থ বরাবর 3টে ভাগ আছে, এইভাবে, ঠিক আছে। প্রথমে হচ্ছে এটা হচ্ছে শিবালিক, তারপরে হচ্ছে লেসার হিমালয়, যার আরেকটা নাম হচ্ছে হিমাচল হিমালয়, তারপরে হচ্ছে গ্রেটার হিমালয়, আর উপরে হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। ট্রান্স হিমালয় হয়, ঠিক আছে। শিবালিক, লেসার হিমালয়, গ্রেটার হিমালয়, ট্রান্স হিমালয়। এবার শিবালিক থেকে কোশ্চেন কি আছে? হিমালয়ের এই 4টা ভাগ, যে 3টা দেখলে আমরা বুঝতে পারি। শিবালিক থেকে একটা কোশ্চেন আসে, খুব আসে, যে শিবালিক উত্তরাখণ্ডে, এখানে উত্তরাখণ্ডে শিবালিক আছে। এইভাবে আমি পুরো হিমালয় পর্বতকে এভাবে দেখিয়েছি, সাপোজ এইভাবে করে ভাগ দেখিয়েছি। এটাকে আমি বড় করে এখানে দেখাচ্ছি। শিবালিক উত্তরাখণ্ডে কি নামে পরিচিত? খুব আসে, সেটা হচ্ছে ধেং নামে পরিচিত। এই শিবালিক অরুণাচল প্রদেশে আবার কি নামে পরিচিত? সেটা হচ্ছে আকা, ডাফলা, মিরি, মিসমি, এবর। আকা, ডাফলা, মিসমি, এবর। এখানে এই পর্বতগুলো এইভাবে করে, শিবালিকগুলো এইভাবে করে গেপ ভাবে আছে।
তো সেই জন্য কোশ্চেন এটাও আসে যে শিবালিক কোথায় গ্যাপের সৃষ্টি করেছে, কোথায় কন্টিনিউয়াস নয়। শিবালিক এমন একটা রেঞ্জ যেখানে কন্টিনিউয়াস নয়, কারণ শিবালিকের ক্ষেত্রে আমরা এখানে তিস্তা নদী আছে যেখানে আমরা একটা তোড়ায় মানে ডুয়ার্স তৈরি করি। আর সাথে সাথে আমরা যদি এই পোর্শনটাকে এখানে দেখি, সাপোজ এই পোর্শনটাকে দেখি, তো এইভাবে আকা ডাফলা মিরি মিসমি এবং এইভাবে করে আছে, তো গ্যাপ আছে। তো শিবালিকের এটা খুব ভালো করে মাথায় রাখো। শিবালিক উত্তরাখণ্ডে ধেগ নামে পরিচিত, এটা অরুণাচল প্রদেশে আকা ডাফলা মিরি মিসমি এবর নামে পরিচিত। শিবালিক একটা কন্টিনিউয়াস রেঞ্জ নেই, এটা হচ্ছে কন্টিনিউয়াস রেঞ্জ নয়, এক নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষাতে আসে, ফসিলস দেখতে পাওয়া যায় কোথায়, সেটা হচ্ছে শিবালিক। যেমন একটা ফসিলস পাওয়া গিয়েছিল সিভাস্তে কাস একটা ফসিলস পাওয়া গিয়েছিল। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু কেন ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন এসেছিল যে শিবালিক কোথায় দেখতে পাওয়া যায়, সেটা এই ফসিলস বা জীবাশ্ম দেখতে পাওয়া যায় শিবালিকে। কিন্তু এবার কোশ্চেন এটাও চলে আসতে পারে, কোন প্রাণীর বা সিভাস্তিকাস একটা প্রাণী আছে, সেটা কোথায় ফসিলসটা পাওয়া গিয়েছিল, সেটা হচ্ছে শিবালিক। শিবালিকের পরে হচ্ছে লেসার হিমালয় আমরা কয়েকটা রেঞ্জ পাবো, যেমন পীর পাঞ্জাল, ধাওলাধর, মুসৌরি, নাগটিব্বা, মহাভারত লেক। মহাভারতটা হয়ে গেছে তোমার নেপাল সাইডে পড়ে যায়। এগুলো হচ্ছে রেঞ্জ, পীর পাঞ্জাল, ধাওলাধর, মুসৌরি, নাগটিব্বা ইত্যাদি। কিছু আরো পাস আছে এখানে। তারপরে গ্রেটারে যখন যাবে, তো গ্রেটারে দেখতে পাবে যে গ্রেটার হিমালয়ে এই জায়গা থেকে নেপাল সাইড থেকে যদি দেখো, এখানে আছে মাউন্ট এভারেস্ট, তারপরে এখানে আছে কাঞ্চনজঙ্ঘা, মনুসলু, অন্নপূর্ণা, গোসাইথান, কামেট, বদ্রীনাথ, ঠিক আছে, এই সাইড থেকে আসে, এই সাইড থেকে, ঠিক আছে। যদি আমি এই সাইডটাতে দেখাই, এইভাবে যদি নেপাল দেখায়, এখানে আছে সিকিমে আছে কাঞ্চনজঙ্ঘা, তারপরে হচ্ছে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা, গোসাইথান, কামেট, তারপরে হচ্ছে এদিকে হচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ, ঠিক আছে। গ্রেটার হিমালয় পর্বতগুলোর খুব ইম্পর্টেন্ট, যেগুলো মাথায় রাখতে হবে, যে গ্রেটার হিমালয় চির তুষারাবৃত থাকে, সারা বছর বরফে ঢাকা থাকে। এগুলো সবচেয়ে উঁচু উঁচু পর্বতগুলোই গ্রেটার হিমালয়ে অবস্থিত। ট্রান্স হিমালয় থেকে একটা কোশ্চেন আসে যে ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্গেন। ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিওপার্গেন। বাস এইটুকু মাথায় রাখো। এই জায়গা থেকে আমি বলেছি না, যেটা টপিক ধরবো সেটা টপিকের যেগুলো মানে এসেছে বা আসার চান্স আছে, সেটা পুরো অ্যানালাইসিস করে দিব, আর কিছু সেখান থেকে বাকি থাকবে না। চলো তাহলে এখানে কোশ্চেন ছিল কি সয়াদ্রি, অ্যান্সার হয়ে গেল। এবার আসি নেক্সট কোশ্চেন, এটাও মিসলেনিয়াস সার্ভিসে 2019 সালে এসেছিল। ভারতীয় সংবিধানে 23তম ধারায় কি বলা হয়? 23তম ধারায় কি বলা হয়েছে? তোমরা সকলেই জানো, এটা শোষণের বিরুদ্ধে অধিকার, এই জিনিসটা বলা হয়েছে, যেটা মানুষ পাচার নিষেধ করুন। আর্টিকেল 23-এ আছে মানুষ পাচার নিষেধ করুন। যদি আমি এই জিনিসটাকে একটু দেখি, তাহলে তোমরা সকলেই জানো, ভালো করে বুঝবে জিনিসটা পুরোটা, ঠিক আছে। আমি শুরুতেই বলেছি আর্টিকেল 1 থেকে 51 অবধি তোমাকে একদম মাথায় রাখতে হবে, যেখান থেকে পরীক্ষাতে আসবে, ঠিক আছে। আর্টিকেল 1-এ বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। আর্টিকেল 2-তে নতুন কোনো কান্ট্রিকে যদি তুমি নিজের জায়গায়, মানে নতুন কোনো ফরেন কান্ট্রিকে যদি ভারতের অংশ করো, সেটা আর্টিকেল 2-তে, মানে নিউ স্টেট এডমিশন, ঠিক আছে। আর্টিকেল 3-তে বলা হয়েছে যে কোনো এরিয়া তুমি সীমানা চেঞ্জ করতে পারো, নাম চেঞ্জ করতে পারো, একটা জায়গাকে ভেঙে অন্য, মানে দুটো জায়গা কনভার্ট করে দিতে পারো, একটা ভারতের কোনো স্টেটকে ভেঙে দুটো স্টেট তৈরি করতে পারো, দুটো স্টেটকে তিনটে স্টেট করতে পারো, তিনটে স্টেটকে মিলে একটা স্টেট করতে পারো। এইভাবে যদি আমি ভারতবর্ষে ছেড়খানি করি, তাহলে ভারতবর্ষের নকশা চেঞ্জ হবে। তো সেই জন্য এক কথায় মনে রাখবে, আর্টিকেল 3-র মাধ্যমে ভারতের নকশা চেঞ্জ করা যায়, ঠিক আছে। আর্টিকেল 4-এ এই নিয়ে সংশোধনীর একটা ব্যাপার আছে। তো এবার এগুলো তো হচ্ছে যখন ভারত স্বাধীন হয়, তখন ভারত কিভাবে ফরমেশন হবে ইত্যাদি নিয়ে আর্টিকেল 1 to 4-এর গল্প আছে। এবার আমি ভারত গঠন করিলাম, এবার তো ভারতকে আমাকে নাগরিকত্ব দিতে হবে, সিটিজেনশিপ দিতে হবে, সেটাই আছে আর্টিকেল 1 থেকে 4, ওটা বললাম ইউনিয়ন এন্ড টেরিটরি। আর্টিকেল 5 থেকে 11 হচ্ছে নাগরিকত্বর ব্যাপারে বলা হয়েছে, ঠিক আছে। তারপরে আর্টিকেল 12 থেকে 35 অবধি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। আর
আর্টিকেল 36 থেকে 51, আর্টিকেল 36 থেকে 51 হচ্ছে ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা নির্দেশিকামূলক নীতি। আর আর্টিকেল 51 এতে আছে কি ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি। তো দেখো, যখন দেশ তৈরি হলো, দেশ আমি তৈরি করে দিলাম, দেশকে আমি নাগরিকত্ব দিলাম, নাগরিকত্ব যাকে দিয়েছি তাকে তো কিছু অধিকার দিতে হবে, তারা বাঁচবে কিভাবে? তাকে আইনের অধিকার দিতে হবে, তাকে প্রফেশনের অধিকার দিতে হবে, তাকে বিভিন্ন রেস্তোরাঁয় যাওয়ার অধিকার দিতে হবে, তাকে আনটাচেবিলিটির যেন না হয় তার সাথে সেটা অধিকার দিতে হবে, তাকে রিলিজিয়ানের অধিকার দিতে হবে, তাকে জীবন বাঁচানোর অধিকার দিতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো অধিকার আমাকে তো দিতে, আমি সিটিজেনশিপ নাগরিকত্ব দিয়ে দিয়েছি, তাদেরকে এবার অধিকার দেব। তো এখানে আমি নাগরিকত্বর পর আমি তাদেরকে দিয়ে দিলাম অধিকার। এবার এই অধিকারটা আছে জনগণের জন্য, জনগণের জন্য অধিকার আছে। ঠিক আছে, এবার জনগণকে কিভাবে চালাতে হবে, দেশ কিভাবে চালাতে হবে, ঠিক আছে, দেশটা আগামী দিনে কিভাবে চলবে সেটার নির্দেশ দেওয়া আছে নির্দেশিকামূলক নীতিতে, মানে ডিপিএসপি তে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। এবার ধরে নাও একটা দেশের যে প্রাইম মিনিস্টার দেশ যখন চালাবে, যখন যেখানে সমস্যা হবে, কিছু ভুল হবে, কিছু ত্রুটি হবে, তখন ও ডিপিএসপি খুলে দেখতে পারে, ডিপিএসপি খুলে দিত। তাহলে ডিপিএসপিটা ডাইরেকশনটা কার জন্য আছে? এটা কেন্দ্র সরকারের জন্য আছে। ঠিক আছে, যে সরকার কিভাবে দেশ চালাবে, কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের জন্য ডিপিএসপির নির্দেশ দেওয়া আছে। ঠিক আছে, এবার এই জায়গায় একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, ডিপিএসপি তে কি বলা হয়েছে? ডিপিএসপি তে বলা হয়েছে যে তোমাকে আমি কাজ করিয়ে দিব, তোমার এনভায়রনমেন্ট ভালো রাখবো, তোমার আইন সবার চোখে একটা সমান থাকবেই, তার সাথে সাথে ডিপিএসপি তে পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে, মনুমেন্ট গুলো রক্ষা করার কথা বলা হয়েছে। ঠিক আছে, মনুমেন্টগুলো একটু হিস্টোরিক্যাল এগুলোর ব্যাপারে বলা হয়েছে। এখানে সরকার মানুষকে কাজ দেবে, বেকার খাটাবে না, মানুষের ভালো জীবনযাত্রার জন্য ব্যবস্থা করে দিবে, এই জায়গায় ছিল ডিপিএসপি। তো ডিপিএসপি হচ্ছে কেন্দ্র মানে সরকারের একটা দায়িত্ব যেটা জনগণের জন্য করবে। ঠিক আছে, এবার জনগণের জন্য যখন করবে, তো যখন ডিপিএসপি চালু মানে হলো, তখন দেশ যখন স্বাধীন হয়, দেশের কাছে ইকোনমিক কন্ডিশন ভালো ছিল না, দেশের কাছে ইনকামই নেই, তো সরকার কোথা থেকে দেশ চালাবে? আর ডিপিএসপি তে বলে দেওয়া হয়েছে প্রত্যেক মানুষকে কাজ দিতে হবে, প্রত্যেক মানুষকে ভালো পরিবেশ দিতে হবে, ভালো খাওয়াতে হবে। ঠিক আছে, তারপরে তাদের বিভিন্ন ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা করে দিতে হবে যেন ওরা জীবনযাত্রা ভালো করে কাটায়। তো এবার ঘটনা হলো, এটা হচ্ছে ডিপিএসপি একটা সরকার মানুষের জন্য করবে। এবার ডিপিএসপি কে নন জাস্টিসেবল, মানে ডিপিএসপি যদি তুমি কেস করে, ধরে না সাপোজ ডিপিএসপি হিসেবে তোমার কাজ হলো না, সরকার তোমার জন্য কাজ দিল না, চাকরি দিল না, তোমাকে ইয়ে করালো না, তো যেভাবে এই জায়গা থেকে তুমি সরকারের উপরে কেস করতে পারবে না, সরকারের উপরে কেস করতে পারবে না, সেই জন্য এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল। এটা নন জাস্টিসিয়েবল কেন রাখা হয়েছিল? কারণ দেশ যখন স্বাধীন হয়, দেশের কাছে তো টাকাই নেই। যদি ভাই আমি এটা জাস্টিসিয়েবল রেখে দিতাম, তারপরে আমি যদি কোনো মানুষকে সেই জীবনযাত্রা দিতাম না, সেই কাজ দিতে পারতাম না, তখনই তো সেই মানুষ সরকারের উপর কেস করে দিত। সেই জন্য এটা নন জাস্টিসিয়েবল রাখা হয়েছে। তবে ফান্ডামেন্টাল রাইটকে জাস্টিসিয়েবল রাখা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটকে জাস্টিসিয়েবল রাখা হয়েছে। কেন জাস্টিসেবল রাখা হয়েছে? যদি কারো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট হনন হয়, কোনো ডিস্টার্ব হয়, আমি ধর্ম পালন করছি, আমার ধর্মতে কেউ যদি আঘাত করে, আমি ডাইরেক্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে যেতে পারবো। আমার কিছু রাইট টু ফ্রিডম আছে, আমি জীবনযাত্রা ভালো করে কাটানোর অধিকার আছে, আমি আমার আজাদি আছে, আমার পেশা আছে, আমি এই পেশা করব, আমার ঘোরার আজাদি আছে, আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমার কথা বলার বাক স্বাধীনতার অধিকার আছে, যে কোনো প্রফেশনের অধিকার আছে, যে কোনো কথা বলার অধিকার আছে, সরকারের ডিবেট করার আমার অধিকার আছে। এই প্রত্যেকটা অধিকারে দেওয়া আছে ফান্ডামেন্টাল রাইটে। এই যে অধিকারগুলো যদি সরকার বা যে কোনো স্টেটের কেউ যদি ডিস্টার্ব করে, তো আমি ডাইরেক্ট কেস করে দিতে পারি তার উপরে, সেই জন্য এটা জাস্টিসেবল রাখা হয়েছে। তবে অবশ্যই কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, এবার তোমাকে যদি বলা হয় যে বাক স্বাধীনতার অধিকার আছে, তো তুমি যাকে তাকে গাল দিয়ে দিবে, তো সেই জন্য কিছু লিমিটেশন রাখা হয়েছে যেন তুমি সেই তার এগেনস্টে সেই রকম ভুলভাল কাজ, বেশি ডিসক্রিমিনেশন করতে পারো না, যে গাল দিতে পারো না, যে এমন কেউ তোমার এমন কোনো অ্যাক্টিভিটি অন্য কাউকে যেন ডিস্টার্ব না করে, সেটা রেখে তুমি নিজের অধিকারের জন্য আবদার করতে পারো।
সেই জন্য এটা ফান্ডামেন্টাল রাইটটাকে কি করা হয়েছে, জাস্টিসিয়েবল রাখা হয়েছে। ফান্ডামেন্টাল রাইটের আমরা যদি এখানে এবার এই জিনিসটাতে যেমন দেখো বললাম, দেখো যেগুলো এখানে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 20, আর্টিকেল 12 স্টেটের ডেফিনেশন, কে ফান্ডামেন্টাল রাইট এ করতে পারে। আর্টিকেল 13 পার্লামেন্টের আইনের ব্যাপারে আছে। আর্টিকেল 14 সাম্যের অধিকার, ঠিক আছে, সাম্যের অধিকার টোটাল 14 থেকে 18 অবধি আছে, যার মধ্যে এটা হচ্ছে আইনের চোখে সবাই সমান। আর্টিকেল 15 তুমি যে কোনো হোটেল, যে কোনো রেস্তোরাঁ, যে কোনো জলাশয়, যে কোনো গভর্নমেন্ট দ্বারা যে পরিচালিত জিনিসগুলো তুমি ইউজ করতে পারবে। আর্টিকেল 16 তুমি এমপ্লয়মেন্টের জন্য, তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে ভারতীয় হলে, জবের জন্য তোমার অধিকার আছে। আর্টিকেল 17 অসম্পৃক্ততা, কতবার যে পরীক্ষাতে এসছে তার কোনো ঠিক নাই। আনটাচেবিলিটি বা অসম্পৃক্ততা। আর্টিকেল 18 টাইটেল, ভারতে কোনো কাজ হলে, ভালো কিছু হলে সেটাকে টাইটেল হতে পারে, তবে সেই টাইটেল আগের যুগে যেগুলো টাইটেল ছিল, রানা প্রতাপ, লোড, এই টাইটেলগুলো উঠিয়ে দেওয়া হয়। গভর্নমেন্টের তরফ থেকে কিছু টাইটেল আনা হয়, যেটা পদ্মভূষণ, পদ্মবিভূষণ ইত্যাদি ইত্যাদি, পদ্মশ্রী, ঠিক আছে। তারপরে আর্টিকেল 19তে যে কোনো প্রফেশন, যে কোনো অ্যাসোসিয়েশন ইত্যাদি তুমি বাক স্বাধীনতার অধিকার, যা খুশি তা করতে পারো, অসুবিধা নেই। আর্টিকেল 20 একটা ভুল করেছো, একটা অপরাধ করেছো, তার জন্য ডাবল শাস্তি। এখানে দুটো নাম আছে, নো এক্স পোস্ট ফ্যাক্টো, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডাবল জিওপার্ডি। নো এক্স পোস্ট ফ্যাক্টো মানে যেটা, যে সময় যেটা তুমি অপরাধ করেছো সেই সময়, আজ থেকে 10 বছর আগে তুমি কোনো অপরাধ করেছো, 10 বছর আগে সেই অপরাধটার জন্য যেটা পানিশমেন্ট ছিল, আজ যখন সেই পানিশমেন্টের শুনানি হবে, তো সেই 10 বছর আগেকার যেটা রাইট মানে নিয়ম ছিল, সেই হিসাবে তোমাকে শাস্তি হবে, ঠিক আছে। মার্ডার করার জন্য ধরে নাও সাপোজ আগে ছিল ফাঁসি 20 বছর আগে, কিন্তু এখন আছে সেটাকে হয়তো যাবজ্জীবন, 14 বছরে যাবজ্জীবন দিয়ে দিল, কিন্তু তুমি মার্ডার করেছো 20 বছর আগে, 20 বছর ধরে জেলে আছো, তো যে সময় অপরাধ করেছিলে সেই সময় যে নিয়মটা আছে সেই নিয়ম অনুসারে তোমার ফাঁসি হবে। এটাই হচ্ছে কি নো এক্স পোস্ট ফ্যাক্টো রুল। ডাবল জিওপার্ডি, একটা ভুলের জন্য তোমাকে দুবার শাস্তি দেওয়া যাবে না, ঠিক আছে। আর নো সেলফ ইনক্রিমিনেশন, তোমাকে জবরদস্তি কোনো কিছুর ইয়ে করতে পারে না। তুমি জবরদস্তি কাউকে মানে যে বলে না যে জবরদস্তি ইয়ে দেওয়া, সাক্ষী দেওয়া, সেটা কেউ করাতে পারবে না। আর্টিকেল 21 আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর্টিকেল 21 তুমি কি করবে, কি খাবে, কাকে বিয়ে করবে, তুমি তোমার মোবাইলে পাসওয়ার্ড দিয়ে রাখবে, তোমার মোবাইল হাইড করে রাখবে, তোমার কোনো কিছু জানার অধিকার, তুমি এই জিনিসগুলো যে তোমার লাইফ টু লাইফ, তোমার জীবন বাঁচার অধিকার, সেটাও আর্টিকেল 21 আছে, সেটা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। সেই জন্য একটা ফেমাস উক্তি আছে, আমাদের সংবিধান এত সুন্দর তৈরি আছে, তুমি ভাবতে পারবে না। প্রত্যেকটা জিনিসের কনক্লুশন আর অ্যান্সার আছে। সেই জন্য সংবিধানের প্রতি একটা বিশাল উক্তি আছে, জানো সেই উক্তিটা কি, যে तुम्हारे हर सवालों का मुकम्मल जवाब हूं मैं, तुम्हारे हर सवालों का मुकम्मल जवाब हूं मैं, कभी समय मिले तो मुझे पढ़ना, भारत के संविधान हूं मैं, ঠিক আছে। তো তোমার মনে যত কোশ্চেন আছে সব কিছুর অ্যান্সার কিন্তু সংবিধানে পেয়ে যাবে। চলো, আর্টিকেল 21 হলো রাইট টু লাইফ। আর্টিকেল 22 পিউনিটিভ আর প্রিভেন্টিভ ডিটেনশন, মানে কাউকে আগে অ্যারেস্ট করে নেওয়া, ঠিক আছে, মানে ও অপরাধ করেনি কিন্তু অ্যারেস্ট করে নিচ্ছে, প্রিভেন্টিভ ডিটেনশন। পিউনিটিভ ডিটেনশন মানে হচ্ছে সে অপরাধ করে নিচ্ছে, তারপরে তাকে আমি অ্যারেস্ট করেছি। এই নিয়ে পুরো গল্প আছে, পড়ে শোনাবো। আর্টিকেল 23 যেটা কথা আছে, মানুষ পাচার করা যাবে না, কাউকে বেগার খাটানো যাবে না, ভিক্ষুণীদেরকে রেখে দাসী প্রথা করা যাবে না, ঠিক আছে। আর্টিকেল 24 বাচ্চাদের 14 বছরের নিচে বাচ্চাদেরকে ইয়ে করা যাবে না, বালককে মানে কাজ করতে দেওয়া যাবে না। আর্টিকেল 25 থেকে 30 অব্দি পুরো রিলিজিয়ন, ধর্মের ব্যাপারে আছে। আর্টিকেল 25 যে কোনো ধর্ম তুমি পালন করতে পারো। 26 তুমি সেই নিজের কোনো স্থাপর জমিকে ইউজ করতে পারো ধর্মীয় পারপাসে। 27 যে কোনো ট্যাক্স লাগবে না, ঠিক আছে। 28
কোনো সরকারি সংস্থা যেখানে সরকার আছে সেখানে কোনো ধর্মীয় আচার আচরণ হবে না, যদি প্রাইভেট থাকে তো সেখানকার অবশ্যই গার্জেনকে জিজ্ঞেস করতে হবে। 29 কোনো ধর্মীয় কোনো শিলাশিল লিপি ইত্যাদি ইউজ করতে পারবে, ঠিক আছে 29-এ। তারপরে হচ্ছে 30-তে তুমি ধর্মীয় জন্য যে কোনো নিজের মন্দির মসজিদ নিজের জায়গা তৈরি করতে পারো, আর সেই জায়গা যদি গভর্নমেন্ট তোমার কাছ থেকে নেই তাহলে সেটার টাকা পেমেন্ট করতে হবে। আর্টিকেল 31-এ ছিল সম্পত্তির ব্যাপারে, সেটা সরিয়ে দেওয়া হয়েছে। 32-তে পুরো রিটের কথা বলা হয়েছে, সেটা পরে আলোচনা করব। তো এই হচ্ছে গল্প। চলো, নিম্নলিখিতের মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? চলো ভিডিও পোস্ট করো আর অ্যান্সার করো। ফল পাকানোর জন্য কোনটা ইউজ করা হয়? ফটাফট অ্যান্সার করো, তোমরা ভিডিও পোস্ট করে ফটাফট অ্যান্সার করো। চলো, আশা করি তোমরা অ্যান্সার করে দিয়েছো। এর অ্যান্সার হচ্ছে ইথিলিন, ঠিক আছে। মিসেলেনিয়াস সার্ভিসে ছিল ইথিলিন, এটা কোশ্চেন হচ্ছে ইথিলিন, অ্যান্সার হচ্ছে ইথিলিন, ঠিক আছে। ইথিলিন হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এই জায়গা থেকে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? দেখো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক বায়োলজিক্যাল সায়েন্সে, যেটা যে কোনো পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে হরমোন চ্যাপ্টার। উদ্ভিদ হরমোন থেকেও কোশ্চেন আসে, প্রাণী হরমোন থেকেও কোশ্চেন আসে। আমি হরমোন চ্যাপ্টারের উপরে ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য স্পেশালি। 2 থেকে 3টে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে পাবে, এমন ছেপে যাবে, এখানে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি। ওই হরমোন চ্যাপ্টার থেকে তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, কোনো কোশ্চেন বাদ যাবে না। তবে আমি সেটা মুখস্থ করাবো না, এখানে পুরো ছবি এঁকে এঁকে জিনিসগুলো বোঝাবো, কোথায় কোন গ্রন্থি আছে, কোন গ্রন্থি থেকে কোন হরমোন রিলিজ হয়, ঠিক আছে। যেমন দেখো, উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে খুব আসে, এই যে কোটা পয়েন্ট বলবো এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না উদ্ভিদ হরমোন থেকে, ঠিক আছে। উদ্ভিদ হরমোনে একটা হচ্ছে প্রাকৃতিক হরমোন, আর একটা হচ্ছে কৃত্রিম হরমোন। প্রাকৃতিক হরমোন আর কৃত্রিম হরমোন। প্রাকৃতিক হরমোনের ক্ষেত্রে হচ্ছে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ঠিক আছে। অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন আর ইথিলিন, মোভারিন, ঠিক আছে। এই কোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কৃত্রিমের ক্ষেত্রে IAA WBCS 2015-তে এই কোশ্চেন এসেছিল, ঠিক আছে। IPA আর হচ্ছে IAA। তো ফোন আসে, তারাও তো। হ্যালো, আমি ক্লাসে আছি, পরে ফোন করছি। হ্যালো, হ্যাঁ, তো ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কৃত্রিমের এদের ফুল ফর্মটা মনে রাখবে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্ডোল প্রোপায়ানিক অ্যাসিড, তারপরে হচ্ছে এটা হচ্ছে নেপথালিন অ্যাসিটিক অ্যাসিড, নেপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। বাস এই কোটা হরমোনের উপর থেকে কোশ্চেন আসবে। অক্সিন থেকে যেটা কোশ্চেন আসে, যে গাছের বৃদ্ধি আর ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। জিব্বেরেলিন বীজের সুপ্ত অবস্থাকে জাগ্রত করে, 1 নম্বর সুপ্ত অবস্থাকে জাগ্রত করে। সাইটোকাইনিন কোষের বিভাজন করতে সাহায্য করে। আর জিব্বেরেলিন আরেকটা লিখে রাখো, ফুল ফোটাতে খুব আসে পরীক্ষাতে, ফুল ফোটাতে সাহায্য করে, ঠিক আছে। আর সাইটোকাইনিন কোষের বিভাজন করবে। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, আর মোভারিন হচ্ছে খুব আসে এটা পরীক্ষাতে, যে পাতা
ও ফুল বা ফলও ঝরতে বাধা দান করে। বুঝতে পারলে? তো দেখো, উদ্ভিদ হরমোন টোটাল প্রাকৃতিক মানে যেটা ন্যাচারালি পাওয়া যায় সেটা হচ্ছে কি অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন আর মোবারিন। অক্সিন হচ্ছে অক্সিন মানে অ্যাকশন, অক্সিন থেকে অ্যাকশন মনে রাখবে, অ্যাকশন। তুমি যখন যাও অ্যাকশন করতে করতে যাও না, অ্যাকশন মানে তোমার বৃদ্ধি হচ্ছে, মানে তুমি রাস্তায় হাঁটছো তোমার গ্রোথ বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। ট্রফিক চলন নিয়ন্ত্রণ, অ্যাকশন মানে ট্রফিক চলন নিয়ন্ত্রণ আর বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। জিব্বেরেলিন কি করে? জীবের সুপ্ত অবস্থা দূর করে ফুল ফোটাতে। যখন তুমি নাও, ফুল যখন নাও তো নাকে দিয়ে জিভ বের করো না, আহা হা আহা এভাবে করো বা জিভ বের করো, ঠিক আছে। তো জিব্বেরেলিন হচ্ছে ফুল ফোটাতে বা সাহায্য করে। সাইটোকাইনিন হচ্ছে কি? যেমন কোষ বিভাজনের একটা ভাগ হচ্ছে ক্যারিওকাইনোসিস, একটা হচ্ছে সাইটোকাইনোসিস। মনে রাখবে, ক্যারিওকাইনোসিস মানে হচ্ছে কোষের নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে কি? কোষের সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। তো সেখানে সাইটোকাইনিন কোষের বিভাজনের সাথে জড়িত। ইথিলিন সবাই জানো, ইথিলিন কি হচ্ছে? ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে। ইথিলিন গ্যাস। মোবারিন পাতা ও ফুল বাধা দান করে, ঠিক আছে। পাতা ও ফুল যা ঝরে যায় সেটাকে বাধা দান করে। তো উদ্ভিদ হরমোন সাধারণত দু প্রকার, প্রাকৃতিক ন্যাচারালি যেটা পাওয়া যায় আর কৃত্রিম ভাবে যেটা হয়। প্রাকৃতিক অক্সিন অ্যাকশন করে ট্রফিক চলন বৃদ্ধি, জিব্বেরেলিন ফুল, ঠিক আছে। তারপরে হচ্ছে কি? সাইটোকাইনিন কোষ বিভাজন, ইথিলিন ফল পাকাতে, মোবারিন পাতা ও ফুল ও ঝরতে বাধা দান করে। আইবিয়া ইন্ডোল বিউটারিক, আইপিএ ইন্ডোল প্রোপায়নিক অ্যাসিড, এনএএ নেপথালিন অ্যাসিটিক অ্যাসিড, এই তিনটা হচ্ছে কৃত্রিম। চলো তাহলে অ্যান্সার হয়ে গেল, এটার কারেক্ট অ্যান্সার। মানুষের পাচনতন্ত্র কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়? মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি? অ্যান্সার করো, ভিডিও পোস্ট করে অ্যান্সার করো। মানুষের পাচনতন্ত্র কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথম মিশ্রিত হয়? সেটা হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। সেলুলোজ না, সেলুলোজ তো শোষাতে থাকে, যেটা আমাদের শরীরের মধ্যে ডাইজেস্ট হয় না। সেলুলোজের জন্য কোনো উৎসেচক বা এনজাইম নেই যেটা আমাদের ডাইজেস্ট করে শরীরের মধ্যে। এটা হচ্ছে স্লাইভারি অ্যামাইলেজ বা যেটা আরেকটা নাম হচ্ছে টায়ালিন, ঠিক আছে। আমাদের মুখের মধ্যে আমরা যখন মুখে কোনো খাদ্য নিই, যেমন আমরা ভাত খাই বা রুটি খাই, এগুলো শর্করা জাতীয় খাদ্য, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এই খাদ্য যে আমরা মুখে নিলাম সেটাকে ডাইজেশন মুখে শুরু হয়ে যায়। তো আমাদের লালা রস থেকে এনজাইম বেরোয়, সেটা হচ্ছে স্লাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন বলে, খুব আসে পরীক্ষাতে, ঠিক আছে। স্লাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন। ধরে নাও সাপোজ আমি যদি তোমাদেরকে ছবি দেখাই, এখানে হচ্ছে আমাদের দাঁড়াও, দেখো একটু ফটাফট আমি এই জিনিসগুলো দেখো, ধৈর্য সহকারে একটু ক্লাস করো। তোমরা ভাববে যে স্যার এত ইনফরমেশন এত কিছু কিভাবে মাথায় রাখবো? এখানে তো বারবার বলে বলে আমি তো জিনিসগুলো রিপিট করিয়ে দিচ্ছি। জাস্ট তোমাদেরকে ক্লাস শেষে পিডিএফ দেবো, একবার চোখ বুলিয়ে নিবে। 3-4 মাস তো খাটতেই হবে ভাই, যদি তোমার টার্গেট ক্লার্কশিপ হয়, মিসলেনিয়াস হয়, পুলিশ হয়, বা এখন এমটিএসও বেরিয়ে গেছে, এই পরীক্ষাগুলো যদি তোমার টার্গেট হয় তাহলে তোমাকে তো খাটতেই হবে। এই 1-1.5 ঘন্টা 1.25 ঘন্টা যদি না খাটো তো কি করবে? সারা বছর তো ঘুরে কাটিয়ে দিয়েছো, এই 3টে মাস তো খেটে নাও। আর এখানে আমি ভালো করে জিনিসগুলো বলে বলে ছবির মতো করে জিনিসগুলো করিয়ে দিচ্ছি। দেখো আমি টার্গেট করেছিলাম 25-30টা কোশ্চেন, এখানে 7-8টা কোশ্চেন নেই, কিন্তু 1.5-1 ঘন্টা 1.25 ঘন্টা লেগে যাচ্ছে। তো সেই জন্য প্রতিদিন মিনিমাম 2 ঘন্টা করে তো এবার ক্লাস করাতেই হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে ক্লাস করাতে হবে, যে 4 দিন আমার ক্লাস হবে। যদি তোমরা এগ্রি হও, তোমরা যদি সাপোর্ট করো যে এইরকম ক্লাস চাই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে এইভাবে ক্লাসগুলো নিয়ে আসবো আর এরকম টাইম ধরে নিয়ে আসবো। আর আমি বলেছি সেটা হয়তো নেক্সট উইক থেকে লাইভ করব। আমি বারবার একটাই কথা বলি, লাইভ কোনো ফ্যাক্টর না, মেন হচ্ছে ক্লাসটা। তুমি লাইভ ক্লাস তোমার যেহেতু অফ না যায়, আমি সেই জন্য রেকর্ড হিসাবেও দিয়ে দিব।
ফ্রি থাকলে লাইভ নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই, তবে লাইভে তোমাদেরকে থাকতে হবে। যদি লাইভ থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি লাইভ ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, চলো। কি হয়ে গেল, আমি তো ছবিটা দেখো। যেমন আমরা কিসের ব্যাপারে বলছি, এটা যদি আমি এইভাবে আসি, সাপোজ এইভাবে আঁকলাম, ঠিক আছে, পায়রা মনে করো না, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাউথ পোর্শন, এটা হচ্ছে আমাদের মুখগহ্বর, এটা হচ্ছে খাদ্যনালী, খাদ্যনালী, তারপরে হচ্ছে এটা পাকস্থলী, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে আমাদের বৃহদন্ত্র, বৃহদন্ত্র, ঠিক আছে। তো আমরা যখন যে কোনো খাদ্য যখন মুখে নিই, তখন কি হয়, এই জায়গায় আমরা খাদ্য নিলাম, এখান থেকে যে রস বেরোবে সেটার মধ্যে এমাইলেজ থাকে, সেলাইভারি এমাইলেজ বা টায়ামিন। এই খাদ্যটা আমাদের শুধু শর্করা জাতীয় খাদ্যকে ডাইজেশন করতে হেল্প করে। প্রোটিনের কাজ কিন্তু মুখে শুরু হয় না, বা ফ্যাট জাতীয় খাদ্যের কাজ মুখে শুরু হয় না, শুধুমাত্র শর্করা জাতীয় খাদ্য, মানে আমরা যদি রুটি খাই, ভাত খাই, যে শর্করা জাতীয় খাদ্য আছে সেগুলো খেলে সেগুলো স্যালাইভারি এমাইলেজ হয়। এবার পাকস্থলীতে যখন আসবে, পাকস্থলীর মধ্যে কিছু কোষ আছে, যেমন পেপটিক কোষ, ডাইরেক্ট পরীক্ষাতে এসে পেপটিক কোষ, তোমায় পেপটিক কোষ থেকে পেপসিন রিলিজ হয়, তোমাকে পরীক্ষাতে দিয়ে দিবে পেপসিন রিলিজ হয় পাকস্থলী থেকে, বা ডাইরেক্ট তোমাকে কোষের নাম বলে দিবে যে পেপসিন কোন কোষ থেকে রিলিজ হয়। তারপরে সেগুলো অক্সিনটিক কোষ, অক্সিনটিক কোষ থেকে কি রিলিজ হয়, সেটা হচ্ছে HCl, ঠিক আছে। তারপরে হচ্ছে গোবলেট কোষ, গোবলেট কোষ থেকে রিলিজ হয় মিউকাস, একটা অর্ধতরল জেলির মতো পদার্থ থাকে, মিউকাস, ঠিক আছে। তো পাকস্থলীতে তিনটে কোষ কি কি আছে, পেপটিক কোষ আছে, পেপটিক কোষ থেকে পেপসিন, অক্সিনটিক থেকে HCl, আর গোবলেট থেকে হচ্ছে মিউকাস। পেপটিক থেকে যে পেপসিন রিলিজ হয়, পেপসিনের কাজ হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যকে ডাইজেস্ট করা। বড়দের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে রেনিন থাকে, ঠিক আছে, রেনিন যেটা দুগ্ধ জাতীয় খাদ্যকে ডাইজেশন করতে হেল্প করে, এটাও পরীক্ষাতে আসে, ঠিক আছে। কিন্তু বাচ্চারা যখন, দেখো ভালো করে শোনো, বাচ্চারা যেহেতু দুধ খায় সেজন্য রেনিন প্রোটিন জাতীয় মানে দুগ্ধ জাতীয় খাদ্যকে ডাইজেস্ট করে, খুব ভালো কথা। এবার যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, তার শরীরে রেনিন কমে যায়, পেপসিন বাড়ে, তখন মাছ, মাংস, ডিম ইজিলি আমরা ডাইজেস্ট করে নিই পেপসিন। আবার যখন ওল্ড এজ আসে 65, 70, 75-এর ঘরে, তখন আবার পেপসিন কমে যায়, ঠিক আছে, আর সাথে সাথে রেনিনটা হালকা ফুলকা থাকে। তো কি হয়, ওল্ড এজে সেজন্য প্রোটিন জাতীয় খাদ্য ডাইজেস্ট করতে অসুবিধা হয়, ঠিক আছে। এবার দেখো ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত্র মিলে কিছু এনজাইম আছে, ঠিক আছে, যেমন মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো হচ্ছে বিভিন্ন এনজাইম যেগুলো এই দুটো ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, যেটাকে ইন্টেস্টাইনাল জুস বলা হয়, এখান থেকে রিলিজ হয়। समझ में आया कि नहीं आया? आ गया, गुड। চলো অন্যদিন আরেকবার ভালো করে এটা আমরা ডিসকাস করব। ও এটা তো হয়ে গেছে। আলোকবর্ষ কিসের একক? ফটাফট, ছোটবেলা থেকেই জানো আলোকবর্ষ কিসের একক, কিন্তু কেন নিয়ে এসছি, এটা ফুড এসআই পরীক্ষাতে এসেছিল। ফুড এসআই পরীক্ষা 2014 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে, ফুড এসআই 2014। তারপরে এটা আবার কনস্টেবলের পরীক্ষাতে এসছে, সেজন্য এটা নিয়ে এসেছি। কিন্তু কোশ্চেন হচ্ছে এটা আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, খুব ভালো সবাই জানো। কিন্তু এখান থেকে 4টা জিনিস আছে যেটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন ফার্মি পরীক্ষাতে আসবে, ফার্মি কিসের একক? ফার্মি হচ্ছে কি করা হয়, ফার্মির দ্বারা কি মাপা হয়? পরমাণুর বেস মাপা হয়, ঠিক আছে। এংস্ট্রমের দ্বারা কি মাপা হয়? এংস্ট্রমের দ্বারা বিভিন্ন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়, তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়, ঠিক আছে। ফার্মি হলো। তারপরে হচ্ছে মাইক্রন, আণুবীক্ষণিক যন্ত্রে সবচেয়ে ক্ষুদ্র জিনিস মাপা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে
আলোকবর্ষ তো হয়েই গেল, দূরত্ব আলো 1 বছর সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ পড়ে। এটাও পরীক্ষাতে আসে 9.45 × 10⁻12 কিলোমিটার প্রায় অ্যাপ্রক্স। ঠিক আছে, এই নাম্বারটাও মনে রাখতে হবে, 9.45 × 10⁻12 কিলোমিটার। আলো 1 বছর সময় যে দূরত্ব অতিক্রম করে আলোকবর্ষ, খুব বড় দৈর্ঘ্য মাপার জন্য ইউজ হয়। তারপরে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানে পারসেক, খুব আসে পরীক্ষাতে পারসেক। জ্যোতির্বিজ্ঞানে সবচেয়ে বৃহৎ, সর্ববৃহৎ, জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত সর্ববৃহৎ একক, জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত সর্ববৃহৎ একক হচ্ছে পারসেক। বাস, এই হচ্ছে গল্প। ঠিক আছে, তো আজকের ক্লাস আমি এখানে স্টপ করছি, কারণ আজকে একটু লেট হয়ে গেল শ্যুটটা করতে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে খেলাও আছে, খেলা হবে, তো ওইদিকে তো খেলা হবে, এখানেও খেলা হবে। ঠিক আছে, তো আজকে ক্লাস যেহেতু আমাকে একটু বেরোতে হবে, এয়ারপোর্ট যাব, একটু কাজ আছে। ঠিক আছে, তো তোমরা ক্লাসটা খুব ভালো করে করো। একটাই রিকোয়েস্ট করব যে অবশ্যই এবার আমি আরো কোশ্চেন সংখ্যা বাড়াবো যদি তোমরা সাথে থাকো। ঠিক আছে, কারণ 1.5-2 ঘন্টার ক্লাস দেখলে সবার একটু মাথা টাথা করবে, আরে কতটা কি রাখবো না রাখবো। ঠিক আছে, তো তোমরা যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ক্লাস কেমন লাগলো, আর এরকম ক্লাস আরো চাও কিনা। ঠিক আছে, সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ক্লাস কেমন লাগলো সেটা জানাবে। ঠিক আছে, আর শেয়ার করবে। ঠিক আছে, তোমাদের আমি বলেছি 3 মাসের মধ্যে তোমাদের জিএস পেপার নিয়ে কোনো ডাউট থাকবে না, কোনো প্রবলেম থাকবে না। আমি 3 দিন, বৃহস্পতি শুক্র শনি, আমি এইভাবে কোশ্চেনগুলো নিয়ে আসবো। আর রবিবার হচ্ছে আগামীকাল, রবিবার স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে আসবো, যেটা আমি তোমাদের যেভাবে বলেছিলাম। কালকের ক্লাসটা দেখবে স্ট্যাটিক জিকের কিভাবে নকশা চেঞ্জ করি। ঠিক আছে, এখানেই মুখস্থ হবে। समझ में आया? अरे এই যে যা যা ক্লাস করালাম বারবার একই কথা বলছি, খাতায় লিখতে হবে না, এটার পিডিএফ তোমাদেরকে আমি 1-2 দিনের মধ্যে সেন্ড করে দিব। ঠিক আছে, তো সবাই খুব ভালো থেকো, এনজয়ের সাথে থাকো, পড়াশোনা করো, মন দিয়ে পড়ো, আর জয়ী হতে হবে, আর কিছু না, জয়ী হতে হবে। চলো ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।